আমরা এখন হচ্ছে আজকে ইয়েটা দেখবো আর কি, সিপিসির কিছু সংশোধনী আসছে যেগুলো হচ্ছে ড্রাফটিং এ লাগবে। যে সংশোধনীগুলো ড্রাফটিং এ লাগবে ওই সংশোধনীগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তো আপনার 26 ধারাতে একটা সংশোধনী আসছে, সেটা হচ্ছে জানা থাকতে হবে, না হলে আপনার ড্রাফটিং এ আমাদের সমস্যা হবে। ইন এভরি প্লেইন্ট ফ্যাক্ট শুড বি প্রুভড বাই অ্যাফিডেভিট। প্রত্যেকটা আরজিতে আপনার সংশোধনীতে বলা হয়েছে 26 ধারায় যে হলফনামার মাধ্যমে তথ্য প্রমাণ করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা আরজিতে আপনার হচ্ছে অ্যাফিডেভিটের মাধ্যমে আপনার এই বা হলফনামার মাধ্যমে আরজিটা আপনার অ্যাপ্রুভ করতে হবে, এবং এটা সত্যতা নিশ্চিত করার জন্য মামলার শুরুতে আরজিতে বর্ণিত তথ্যের সত্যতা নিশ্চিত করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আমরা দেখছি। তাহলে এখন আরজির মধ্যেও আপনার অ্যাফিডেভিট দিতে হবে, হলফনামা দিতে হবে, যেটা আগে দেওয়া লাগতো না। তো এটা একটা সংশোধনী। আর অর্ডার 7-এ আরেকটা সংশোধনী আসছে, সেটা হচ্ছে যে এখন থেকে আরজিতে বাদী এবং বিবাদীর নাম, বর্ণনা, আবাসস্থল ইত্যাদি তো থাকবেই, এগুলোর সাথে ফোন নাম্বার বা মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র যদি থাকে সেটা দিতে হবে, ইমেল যদি থাকে সেটা দিতে হবে। এটি পক্ষগণের শনাক্তকরণ এবং যোগাযোগের জন্য আরো বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করছে। তো এই দুইটা সংশোধনী আমাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে, যেহেতু আমরা ড্রাফটিং করতে যাচ্ছি বা ড্রাফটিং আমরা স্যার আমরা আরজিতে কি সত্য পাঠটা দিতাম না এতদিন? স্যার এতদিন তো সত্য পাঠ দিতাম না। সত্য পাঠ এবং হলফনামা দুইটাই দিতে হবে। হ্যাঁ, হলফনামাটা এখন অ্যাড করা হয়েছে সংশোধনীতে। তো এখন এটা প্র্যাকটিসে আসছে কি আসছে না সেটা না, কিন্তু যেহেতু সংশোধনীতে আসছে, তো আমাদেরকে এইভাবেই কি করতে হবে, স্টাডিটা করতে হবে। আচ্ছা, তো এখন কথা বলবেন না, আমি একটু বলি, আপনারা একটু শুনেন আর কি। তো একটা সিভিল মামলার আরজিতে কি কি বিষয় থাকতে হবে এই বিষয়টা একটু খেয়াল করতে হবে আমাদেরকে। তো আমরা সিভিল মামলাতে আদালতের নাম থাকবে, এটা আমরা সবাই জানি ড্রাফটিং এ। ঠিক আছে, আদালতের নাম থাকবে, বাদীর পরিচয় থাকবে, নাম, ঠিকানা, এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার। পরীক্ষার খাতায় মোবাইল নাম্বার লিখেন না, মোবাইল নাম্বার অপশনটা দিয়ে ডট ডট দিয়ে রাখেন আর কি। ঠিক আছে, ডট ডট দিয়ে রাখেন, এনআইডি নাম্বারটা ডট ডট দিয়ে রাখেন। হ্যাঁ, ঠিক আছে, এখানে কোনো কিছু লেখার দরকার নেই। আচ্ছা, আর হচ্ছে বিবাদীর পরিচয়, এখানেও নাম, অ্যাড্রেস, এনআইডি, মোবাইল নাম্বার। আচ্ছা, তাহলে আদালতের নাম একটা পার্ট, এটা সবসময় থাকে, আমরা জানি। বাদীর পরিচয়, বিবাদীর পরিচয়। দেখেন এখন ড্রাফটিং এ আমরা একটু যদি যাই, তাহলে দেখেন চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা, এটা হচ্ছে একটা ড্রাফট করব। দেখেন এখানে কি আছে, আপনার হচ্ছে আদালতের নাম লেখা আছে। ঠিক আছে, আদালতের নাম লেখা আছে। তারপর দেখেন ড্রাফটিং এ কি আছে, আদালতের নাম লেখা আছে। হ্যাঁ, আচ্ছা, এই বিষয়টা আমরা হচ্ছে দেখাবো, আর হচ্ছে আমরা পয়েন্টগুলো পড়বো আর কি। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা দেখলাম যে এখানে আদালতের নাম আছে, আর কি বাদীর নাম আছে, আর কি বিবাদীর নাম আছে। হ্যাঁ, এটা আমরা আমরা দেখলাম এই তিনটা পয়েন্ট থেকে। তাহলে এখানে দেখেন, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আদালতের নাম, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে বাদীর পরিচয়, বিবাদীর পরিচয়। এতটুকু সবাই ক্লিয়ার? হ্যাঁ, তারপরে হচ্ছে সাবজেক্ট থাকবে, আর মামলার তায়দাদ মূল্য থাকবে, তাই তো। তারপর হচ্ছে মামলার বিষয়বস্তু, বডির যে পার্টটা। ঠিক আছে, তারপরে হচ্ছে কি থাকে, মামলার বিষয়বস্তু বা মামলার যে বডি পার্ট, এই বডি পার্টে চলে যাব। ওখানে থাকবে হচ্ছে মামলার ইতিহাস থাকবে, একটা সংক্ষিপ্ত মালিকানার একটা বর্ণনা থাকবে, যদি আমরা চিরস্থায়ী নিষেধাজ্ঞা বা অন্যান্য কিছুতে যাই। হ্যাঁ, যে মালিকানাটা কোত্থেকে আসছে, বা আপনি জমির প্রকৃত মালিক। ঠিক আছে, আপনি হচ্ছে আইন মান্যকারী, আর আপনার অপোজিশন পার্টি উনি হচ্ছে ভূমিদস্যু, আইন অমান্যকারী। এই টাইপের কিছু একটা ইনফরমেশন আপনি দিবেন। আচ্ছা, এখন আমি খুব সহজে আপনাকে আরজিটা শিখাই ফেলবো, যেটার কিছু বেসিক ইনফরমেশন যদি আপনার মাথায় থাকে, আপনি হচ্ছে যে কোনো ড্রাফটিং আপনি পারবেন। ঠিক আছে, এইটাই আমি করে দিব আর কি। এখন যার ধরুন হচ্ছে, আমি যেহেতু বলছি যে ঈদের আগে আপনি থিওরি শেষ করেন, ঈদের পরে আমরা ড্রাফটিং আর হচ্ছে প্রবলেম গুলা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে 2-3 দিন আলোচনা করলে আপনার শেষ হয়ে যাবে।
আচ্ছা, যদি এইভাবে পড়েন তাহলে এই বিষয়টা একটু খেয়াল করেন। মামলার বিষয়বস্তু, তারপর হচ্ছে মামলার বিষয়বস্তু থাকলো, তারপর হচ্ছে মামলার বডি পার্টের মধ্যে ১ম থাকবে হচ্ছে মামলার পরিচয় দিবেন। মামলা সম্পর্কে কিছু বলবেন। যে আপনি হচ্ছে মামলার বাদী, ঠিক আছে? যে আপনি হচ্ছে জমিটা কোন মৌজায় আছে, ঠিক আছে? এই জিনিসগুলা দিবেন। যেমন আমরা একটু যদি দেখি, আমরা পয়েন্ট দেখবো এবং পাশাপাশি এই জিনিসটা দেখবো। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে বাদী বিবাদী ঠিকানা গেলাম, তারপর চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা, এটা হচ্ছে মামলার আমি এখানে ধারাটা উল্লেখ করব। এটা একটু ইনকমপ্লিট আছে। আমরা ধারা সহ লিখবো। চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা এতটুকুই লিখবো না, আমরা ধারাটাও এড করব। এটা আমি এড করে দিব ৫৪ ধারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের। হ্যাঁ, এটা আমি এড করব আরকি। এখনো করি নাই, করব। আচ্ছা, তো এরপরে তায়েদাত মূল্য থাকবে একটা, ঠিক আছে? আমরা এটা ১,০০০ টাকা ধরছি। কারণ হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা যেটা, যেমন খাসদখল মামলা বা দখল পুনরুদ্ধার বা অন্যান্য যে মামলাগুলো আছে, ওগুলাতে আমরা দেখা যায় জমির যে মূল্যমান থাকে, আপনার ওই মূল্যমানটা আমরা লিখি ২ লাখ, ১০ লাখ, ২০ লাখ, ৫০ লাখ, ১ কোটি এরকম। কিন্তু চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা এগুলাতে সাধারণত ওই মূল্যমানের উপর ভিত্তি করে আমরা মামলাটা দায়ের করি না। এটা হচ্ছে ট্র্যাডিশনালি আমরা হচ্ছে ১,০০০ টাকা, ২,০০০ টাকা, ৩,০০০ টাকা এরকম ধরে মামলাটা আমরা করি। এটা মাথায় রাখবেন আরকি। তো এটা আমরা ১,০০০ টাকা ধরে মামলাটা আর দায়জাত মূল্য নির্ধারণ করলাম। তো তারপরে আপনার হচ্ছে বাদী পক্ষের নিবেদন, এই যেহেতু আপনার মামলার বাদী, ঠিক আছে? এখন আমরা বডি পার্টে চলে আসলাম। তাইলে এই যে এখানে ৩ টা, ৪ টা, ৫ টা পার্ট চলে গেল। ঠিক আছে? মামলার চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলা আপনার মোকদ্দমা নম্বর থাকবে। ঠিক আছে? এবং হচ্ছে বাদীর নাম বনাম বিবাদীর নাম। আচ্ছা, তো এখন তারপর বিষয়, তারপর তায়েদাত মূল্য, এতটুকু ক্লিয়ার আশা করছি। তারপর আপনি আবেদন যেভাবে লেখেন, বাদী পক্ষে বিনীত নিবেদন, এই যে দেখেন আমি এখন পয়েন্টগুলা বলবো, পয়েন্টগুলো আপনি একটু খাতায় লিপিবদ্ধ করেন, তাহলে আপনি যে কোনো ড্রাফটিং লিখতে পারবেন সহজেই। মুকাদ্দমার ইতিহাস, এই পয়েন্টের আলোকে আপনার কিছু লিখতে হবে। কি থাকবে এখানে? মুকাদ্দমার ইতিহাস। আমার কথা কি শুনতে পাচ্ছেন? একজন বলেন, বাকিরা মিউট থাকেন। শুনতে পাচ্ছেন তো ঠিকঠাক? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা, আমার সাথে শুধু আপনি কথা বলবেন আর বাকিরা মিউট থাকবেন। আপনাদের কোনো হইলে আমি ড্রাফটিং যখন শেষ করব, মানে একটা ড্রাফটিং শেষ করলে তারপর কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করবেন। ক্লাসের মাঝখানে কথা বলার দরকার নেই। আচ্ছা, আর আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করব শোনা যাচ্ছে কিনা, কারণ আমার একটু কনভারসেশনের দরকার আছে। আচ্ছা, মুকদ্দমার ইতিহাস দিবেন। তো ইতিহাস এটা একটা পয়েন্ট। এই পয়েন্টটা আপনার সব ড্রাফটিং এ লাগবে। চিরস্থায়ী নিষেধাজ্ঞা বলেন, চুক্তি সম্পাদন বলেন, আপনার আপনার দেখেন ড্রাফটিংটা ইজি করে দিব আমি। একদম ইজি করে দিব। কোনো ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। আপনি একটু খেয়াল করে শুনেন। খাস দখলের মামলা বলেন, দখল পুনরুদ্ধারের মামলা বলেন, সত্ত্ব সহ দখল পুনরুদ্ধারের মামলা বলেন, ঘোষণামূলক মামলা বলেন, প্রত্যেকটা মামলাতে একটা ইতিহাস থাকে, তাই না? যে মামলাটা আপনার যে জায়গা নিয়ে মামলা হচ্ছে, ওই জায়গাটা আপনার কোথায় অবস্থিত, ঠিক আছে? এটা ইতিহাসের মধ্যে দিবেন। ঠিক আছে? মামলাটা হচ্ছে আপনার আপনার ডিস্ট্রিক্ট দিবেন। ডিস্ট্রিক্টের আপনার ইউনিয়ন যেটা আছে, সেই ইউনিয়নের কোন মৌজায় এটা দিবেন। আমি এখানে নরসিংদী উল্লেখ করেছি। নরসিংদীর আপনার ইমুক মৌজার ধরেন যে এত শতাংশ জায়গার মধ্যে বাদী উত্তরাধিকার সূত্রে আপনার ১০৫% জমির বৈধ মালিক এবং দখলদার। মালিক এবং দখল দুইটাই আছে এখানে। হ্যাঁ, আপনি হচ্ছেন কি মালিক এবং কি আপনি জায়গার দখলদার। ঠিক আছে? মালিক এবং দখলদার। এটা হচ্ছে একটা মোকদ্দমার ইতিহাস। যে কত আপনি মোকদ্দমাটা কত শতাংশ জায়গা নিয়ে হচ্ছে এইটা। আর এই যে আপনার এই কারা পূর্বপুরুষ আছে, এই পূর্বপুরুষদের নামে কি আছে, এই জায়গাটা সিএস, এসএ, আরএস খতিয়ানে এই জমিগুলা রেকর্ড করা আছে। ঠিক আছে? বাদীর যে পূর্বপুরুষ আছে তাদের নামে এই জায়গাটা কি সিএস, আপনারা তো জানেন। প্রথম হচ্ছে সিএস, এস সিএস, তারপর আপনার এসএ, আরএস, তারপর হচ্ছে বিআরএস, এইভাবে আমাদের রেকর্ড গুলা থাকে। তো আপনি জাস্ট হচ্ছে লিখবেন সিএসএস এ এই খতিয়ানে এই জমিগুলা রেকর্ড করা আছে। তাহলে এটা একটা মোকদ্দমার ইতিহাস। পাশাপাশি আপনারা যেটা বলছি যে বাদী হচ্ছে, আমি এটা লিখি নাই, এটা আপনারা লিখতে পারেন যে বাদী হচ্ছে আইন মান্যকারী, অপরদিকে বিবাদী হচ্ছে আপনার আইন অমান্যকারী, ভূমিদস্যু। এগুলা একটা পয়েন্ট আপনারা আরেকটা যদি চান বাড়াইতে, প্রথমে ওই পয়েন্টটা দিতে পারেন আপনারা। তারপরে ২ নম্বরে আপনারা মোকদ্দমার ইতিহাস নিয়ে আসতে পারেন। ঠিক আছে? যদি আপনার মনে হয় যে আপনার লেখার মতো বেশি কিছু পাচ্ছেন না, তাইলে ওইটা লিখে তারপর আপনি মোকদ্দমার ইতিহাসটা লিখবেন। এতটুকু আশা করছি ক্লিয়ার। তারপরে লিখবেন উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি। আপনারা এই পয়েন্টগুলো একটু খাতায় লিখে ফেলেন। মোকদ্দমার ইতিহাস এটা দিয়ে
2-3 লাইন লিখবেন। তারপরের লাইনটা লেখেন উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি। এই যে সম্পত্তিটা, যে সম্পত্তি নিয়ে বিরোধ মানে চিরস্থায়ী নিষেধাজ্ঞার যে মামলাটা করতেছেন, ওই সম্পত্তিটা আপনি উত্তরাধিকার সূত্রে পাইছেন মানে বাদীরা। তো সময়ের সাথে সাথে আপনার এই যে এইখানে কয়েকটা নাম দিছি আমরা, ঠিক আছে? এরা হচ্ছে আপনার পূর্বপুরুষ, বিবন্দ আলী, আপনার ইচ্ছা মতো আপনি নাম দিবেন, আজিমুদ্দিন এই সেই। এরা মারা গেলে তাদের উত্তরসূরি হিসাবে বাদীগণ মানে যারা মামলা করছে, ঠিক আছে? তাদের তো অবশ্যই বাপ দাদা আছে। তাদের উত্তরসূরি হিসাবে বাদীগণ কি হয়েছে, এই 105% জমির মালিকানা লাভ করে এবং দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে দখল করে আসতেছে, বুক দখল করে আসতেছে। এই জায়গাটা লিখবেন, এই প্রথম মুকদ্দমার ইতিহাস, তারপর মুকদ্দমাটা আপনি কিভাবে পাইছেন, আপনি সম্পত্তিটা কিভাবে পাইছেন, ঠিক আছে? উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, এটা দিয়া আপনি 2-3 লাইন লিখতে পারবেন। তাইলে আপনার এই পয়েন্টটা মাথায় থাকতে হবে। তাইলে আপনি অনেকগুলা ড্রাফটিং লিখতে পারবেন। আচ্ছা, তারপরের 3 নাম্বার পয়েন্ট হচ্ছে বিবাদী গণের অবৈধ দাবি। বিবাদী গণ যে দাবিটা আপনার কাছে করতেছে যে আপনার সম্পত্তিতে আর চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলা হইতে হইলে কি হইতে হয়, যে আপনার সম্পত্তিতে আপনার অন্যায়ভাবে দখলের চেষ্টা করতেছে, তাইলেই চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলা করতে পারবেন আপনি, ঠিক আছে? তাহলে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলা করার একটা শর্ত, 3টা শর্ত আছে আর ক্ষেত্র হচ্ছে 5টা, এটা ভিন্ন ইস্যু। আমরা সংজ্ঞা থেকে 3টা শর্ত পাই। একটা হচ্ছে কি, আপনার সম্পত্তিতে যদি কেউ ভূ দখল করার জন্য অবৈধভাবে চেষ্টা করে, আপনার সম্পত্তিতে হস্তক্ষেপ করার হুমকি দেয়, অথবা এতটুকুই একটা পয়েন্টই জানেন এখন, যেহেতু আমাদের অন্য পয়েন্টগুলো লাগছে না। তো বিবাদীগঞ্জে আপনার সম্পত্তিতে বেদখল করার জন্য চেষ্টা করতেছে, বেদখল কিন্তু করে নাই, চেষ্টা করতেছে, অথবা আপনাকে হুমকি দামকি দিচ্ছে অন্যায়ভাবে, ঠিক আছে? এটা হচ্ছে বিবাদীগণের যে দাবিটা, এটা অবৈধ একটা দাবি, ঠিক আছে? তাহলে বিবাদীগণের অবৈধ দাবি, এটা একটা পয়েন্ট। এই পয়েন্টের আলোকে আপনি 2-3টা লাইন লিখবেন। আচ্ছা, তারপরে লাস্টলি লিখবেন হচ্ছে শেষ প্রচেষ্টা এবং বাধা। সর্বশেষ অনেকদিন ধরে প্রচেষ্টা করতেছে, কিন্তু সর্বশেষ আপনার তারিখ দিবেন, গত এত তারিখ সকাল 10টা 20 মিনিটে বিবাদীগণ জোর করে ভূমিতে ঢুকার চেষ্টা করে, ঠিক আছে? যেহেতু চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা মানে এখানে তারা চেষ্টা করবে আপনার সম্পত্তিতে ঢুকার জন্য। তারা সন্ত্রাস নিয়ে অথবা অন্য কোনো কিছু নিয়ে ঢুকার চেষ্টা করছে। বাদীগণ কি করছে, সময় মতো বাধা দিছে, বাধা দেওয়ায় তারা জমি দখল করতে পারেনি। দখল কইরা ফেললে তো আর চিরস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে না। আপনি হুমকি দামকি দিচ্ছে, এই বিষয়টা ফুটায় তুলবেন এই জায়গাটাতে। যে যেটা মামলা সেটার সম্পর্কে আপনার একটু ধারণা থাকতে হবে। এখন চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা ড্রাফটিং লিখতেছেন, আপনি চিরস্থায়ী নিষেধাজ্ঞা কি কি করলে হয় মামলা, এটাই আপনি জানেন না, অথচ আপনি উল্টাপাল্টা মুখস্থ করে বসে আছেন। তাইলে আপনি কি ড্রাফটিং লিখবেন উল্টাপাল্টা আনতাজে? মুখস্থ করে কি ড্রাফটিং লেখা যায় নাকি? এগুলো মনের ভিতর থেকে আসতে হবে। যার ধরুন আমি একদম সাদা মাঠা ভাষায়, আপনি তো আইনজীবী না, আপনি বিজ্ঞ কোনো আইনজীবী না, আপনি একজন শিক্ষানবিশ আইনজীবী। আপনার জন্য যতটুকু দরকার, আপনার বিভিন্ন বইয়ের মধ্যে দেখবেন এই সেই উল্টাপাল্টা দিয়ে অনেক কঠিন করে দিছে। এত কঠিনের দরকার নাই। আপনার ফরম্যাটটা ঠিক আছে কিনা, আপনার বক্তব্যটা সাদামাটা ভাষায় হইছে কিনা, এতটুকু বুঝাইতে পারলে আপনি ভালো মার্ক পেয়ে যাবেন। আর আপনি বড় করে মুখস্থ করে লিখতে গিয়ে উল্টাপাল্টা লিখে আপনার কোনো লাভ হবে না। ভুল লিখবেন, ভুল লিখলে মার্ক পাবেন না। তাহলে শেষ প্রচেষ্টাটা কবে করছে আপনাকে বেদখল করার জন্য, বেদখল করার জন্য চেষ্টাটা কবে করছে, এটা তারিখ দিয়ে সময় দিয়ে দিবেন। এবং আপনি কি করছেন, বাদীগণ কি করছে, সময় মতো বাধা দিছে, দেওয়াতে কি করতে পারে নাই, এরা জমি দখল করতে পারে নাই। আর তবে এর ফলে এলাকায় বড় ধরনের শান্তি ভঙ্গের আশঙ্কা তৈরি হয়েছে। এই যে এরা দখল করার চেষ্টা করছে, বেদখল করার চেষ্টা করছে, অথবা হুমকি দমকি দিচ্ছে, হ্যাঁ, এই বিষয়টা এখানে লিখবেন, শেষ প্রচেষ্টা এবং বাধা। তারপরে দেখবেন মামলার কারণটা কখন হয়, যখন এরা গেছে লোকবল নিয়ে, তখনই কিন্তু মামলা দায়ের করার মতো কারণ এটা থাকতে হবে, কজ অফ অ্যাকশনটা থাকতে হবে, মামলার কারণ। বিবাদীগণ জোর করে জমিতে প্রবেশ করতে চাওয়ায়, শান্তি ভঙ্গের আশঙ্কা থাকায় বাদীগণ সুবিচারের আশায় এই মামলাটা করছে। মামলাটা করার কারণটা কেন করছেন, এটা কিন্তু আপনাকে বলতে হবে এই আর্জির মধ্যে। তাহলে মামলার কারণ কি, বিবাদীগণ জোর করে, এই যে দেখেন, এই যে উপরে তো লেখছেন এত তারিখে আপনার সম্পত্তিতে কি জোর করে দখলের চেষ্টা করছে। তো যখন দখলের চেষ্টা করছে তখনই মামলার কারণ উদ্ভব হয়ে গেছে। আপনি এই জন্যই মামলাটা করছেন, এটা আপনাকে বুঝাইতে হবে যে এরা এইটা করছে আর আমি এই জন্য মামলা করতে যাচ্ছি। তাইলে বিবাদীগণ জোর করে ভূমিতে প্রবেশ করতে চাওয়ায়, শান্তি ভঙ্গের আশঙ্কা থাকায় বাদীগণ সুবিচারের আশায় এই মামলাটা করেছে। তারপর মামলার ধরন এবং মূল্য, যেটা আপনার এটা একটা স্থায়ী নিষেধাজ্ঞার মামলা, ঠিক আছে?
যার মাধ্যমে বিবাদীগণকে ভবিষ্যতে জমিতে প্রবেশে বাধা দেওয়া হবে, মানে তারা চিরস্থায়ীভাবে কি নিষিদ্ধ হবে, আর এই জমিতে যাইতে পারবে না। আর এটার তায়দাদ মূল্য 1000 টাকা ধরে আপনি হচ্ছে 300 বা 600 টাকার কোর্ট ফি জমা দিয়েছেন, এটা আপনাকে উল্লেখ করতে হবে। আর আমি বলছি সবসময় মনে রাখবেন, চিরস্থায়ী নিষেধাজ্ঞার তায়দাদ মূল্য আপনি 1000 বা 2000 টাকাই দেখাবেন। আচ্ছা, তারপরে আপনার মামলার ধরন এবং মূল্যতে চলে গেলেন। এই পয়েন্টগুলো আপনাকে একটু মুখস্থ রাখতে হবে। তাইলে আপনি পয়েন্ট মুখস্থ রাখলে কি, আমরা যেমন রচনা লিখছি আগে ছোট সময়, পয়েন্ট মুখস্থ করছি, তারপরে 2-1 লাইন রচনা লিখছি, এইভাবে লিখবেন। তারপর আদালতের কাছে মূল প্রার্থনাটা কি, এটা আপনি একটু বলবেন, যে বাদীগণ চান আদালত ঘোষণা করুক যে তারা জমির বৈধ মালিক, একই সাথে বিবাদীগণকে এই জমিতে জোরপূর্বক প্রবেশে স্থায়ীভাবে নিষেধ করা হোক। ঠিক আছে? এই মিউট থাকেন, আপনি বুঝেন না ক্লাস করতে আসছেন কি করেন না। আমার তো আবার এখানে গিয়ে আপনাকে মিউট করতে, আপনি বুঝেন না মিউট থাকতে হবে। আমার এদিকে আবার একটু ইয়ে, মিউট থাকবেন, কোনো সাউন্ড যেন না আসে। তো ইয়াটাই নষ্ট করে দিয়েছে। মোবাইলে ধরার দরকার নাই, মোবাইল যেমনি আছে সেমনি থাকুক। আচ্ছা, তারপরে আদালতের কাছে মূল প্রার্থনাটা আপনি বললেন, যে তাদের বাদীগণ চান আদালত ঘোষণা করুক যে তারা জমির বৈধ মালিক, এটা একটা ঘোষণা দিবে। আর একইভাবে আপনার এই জমিতে জোরপূর্বক প্রবেশ থেকে স্থায়ীভাবে, ঠিক আছে, বিবাদীগণকে কি করা হোক, নিষেধাজ্ঞা প্রদান করা হোক, এবং মামলা চলাকালীন সময় যেন তারা প্রবেশ করতে না পারে তার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হোক। এটা হচ্ছে মূল প্রার্থনা। তো বাদীগণ আরো প্রার্থনা করতেছে কি, যে মামলার সমস্ত খরচ বিবাদীগণ যেন বহন করে, এগুলো হচ্ছে কমন কথাবার্তা, এবং ন্যায় বিচারের স্বার্থে বাদীগণের প্রাপ্য অন্যান্য সকল সুযোগ সুবিধা যেন প্রদান করে। তফসিলে বর্ণিত ভূমিতে বাদীগণ মালিক সত্যবান মর্মে ঘোষণা দিতে। আর হচ্ছে আপনার নিম্ন তফসিলে বর্ণিত ভূমিতে, আমরা তো তফসিল আছে, এই যে তফসিল, এটা কি বোঝাচ্ছে, ভূমিতে বিবাদীগণ যাহাতে বলপূর্বক অনধিকার প্রবেশ করতে না পারে, সেই জন্য বাদীগণের অনুকূলে বিবাদীগণের প্রতিকূলে একটি স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি দিতে যেন আপনার আদালত মর্জি হয়। ঠিক আছে, এরকম বেশ কিছু পয়েন্ট লিখে রাখছে। ঠিক আছে, এবং মোকদ্দমা চলাকালীন বিবাদীগণ যাতে বলপূর্বক নালিশা ভূমিতে অনধিকার প্রবেশ করতে না পারে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হোক। ঠিক আছে, এবং বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচারে আপনার বাদী আর যে প্রতিকার ভাজন হয় তাহারও একটা সুবিবেচনা করতে যেন আজ্ঞা হয়। এই কিছু পয়েন্ট দিয়ে আপনার কি করবেন, ড্রাফটিংটা লাস্টলি কমপ্লিট করবেন। তো এই পয়েন্টগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে। সব জায়গায় মোটামুটি কম বেশি এই জিনিসগুলাই চাওয়া হয়, যে মামলা সেই মামলাটা। এখন এখানে আপনার চিরস্থায়ী নিষেধাজ্ঞার কথা বলছে, অন্য জায়গায় হইলে আপনার সেখানে অন্য কথা বলবেন। ঠিক আছে, এইভাবে একটু ফ্যাক্টটা একটু চেঞ্জ হবে। তারপর হচ্ছে তফসিল, এখানে জেলার নাম লিখবেন, যে আপনার জায়গাটা কোন জেলায়, কোন উপজেলায় এবং কোন মৌজাতে। ঠিক আছে, প্রত্যেকটা একটা জেলা থাকে, জেলাতে একটা উপজেলা থাকে, উপজেলায় মনে করেন যে ইউনিয়ন পর্যায়ে একটা মৌজা হয়, অথবা গ্রাম পর্যায়ে একটা মৌজা হয়, ওই মৌজার। ঠিক আছে, তাইলে জেলা দেখেন, ইউনিটটা কেমনে বুঝবেন, জেলা, জেলার ছোট উপজেলা, উপজেলার ছোট হচ্ছে ইউনিয়ন অথবা গ্রাম। ঠিক আছে, একটা গ্রাম বা একটা ইউনিয়নে একটা মৌজা বা দুইটা মৌজা, এরকম মৌজা থাকে। তো ওই মৌজার মধ্যে আপনার খতিয়ান থাকে, দাগ নাম্বার থাকে। ঠিক আছে, খতিয়ান হচ্ছে ভূমির পরিচয়। ঠিক আছে, তো খতিয়ান এই যে দেখ এইভাবে লিখে দিবেন, CSSARS, তারপর দাগ নাম্বার লিখবেন 1 নাম্বার, RS এ সেটা 4 নাম্বার। আর এই ভূমিটা কি, বাগান, বাগান হইলে বাগান লিখবেন। কত শতাংশ বলছি, 105%, এটা একটু মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, এই ফরম্যাটটি সব জায়গায় কি করবেন, দিয়ে দিবেন। তারপর মোট এত শতাংশ, এইভাবে আপনি তফসিলটা দিবেন, তফসিলের পরিচয় চার্ট করে দিবেন সুন্দর করে, দাগ নাম্বার রকম প্রকার সুন্দর দেখাবে। আর CSSARS আগে মনে রাখবেন, প্রথম CS থেকে SA তারপর RS, এইভাবে। আচ্ছা, তারপর চৌহতি দিবেন, চৌহতি। ঠিক আছে, তফসিল দিলেন, ভূমির পরিচয়, ভূমির আপনার বাপ মা, এটা ভূমিটা কোথায় কি। তারপর চৌহতি দিবেন, ওই জায়গার ডানে বামে উত্তরে দক্ষিণে কে কে আছে না আছে এগুলা। ঠিক আছে, উত্তরে শিহাবুদ্দিন, দক্ষিণে, আচ্ছা এখানে দুইটা এক নাম হয়ে গেছে, আপনি এখানে নাম চেঞ্জ করবেন। ঠিক আছে, নাম চেঞ্জ করে একটা দিবেন আর কি। আচ্ছা, পূর্বে ইমুক, পশ্চিমে ইমুক, অথবা দিবেন মসজিদ, অথবা দিবেন এখানে মসজিদ দেন। ঠিক আছে, মসজিদ দিবেন, হ্যাঁ মসজিদ দিবেন। আচ্ছা,
তারপর স্কুল দিবেন, হ্যাঁ এরকম, ঠিক আছে চৌহতি। আচ্ছা এখন চৌহতি দিলেন, তারপরে আপনার আমাদের আরজিতে যেহেতু সংশোধনী আসছে হলফনামা, হলফনামাটা দিবেন। হলফনামা কিভাবে লিখতে হয়, আমি আপনার পুরো নাম দিবেন, পিতার নাম দিবেন, মাতার নাম দিবেন। এখানে আমি জাস্ট হচ্ছে ফরম্যাটটা দিয়ে রাখছি। আপনি যখন নাম লিখবেন, প্রশ্নে যদি নাম দেওয়া থাকে ওই নাম দিবেন, পিতার নাম যদি প্রশ্নে দেওয়া থাকে ওই নাম দিবেন, নাইলে কি এইভাবে লেখা দিয়ে আসবেন ফাঁকা দিয়ে। আচ্ছা মাতার নাম দিবেন, ঠিকানা দিবেন, পেশা দিবেন, বয়স দিবেন, ধর্ম দিবেন, জাতীয়তা দিবেন, পরিচয়পত্র এভাবে ব্লাঙ্ক রেখে দিবেন। আমি এই মর্মে শপথ ঘোষণা করতেছি যে আমি আপনার এই আপনার ইয়ার দরখাস্তকারী এবং হচ্ছে হলফনামা তৈরি করার যোগ্য এবং সম্পূর্ণ সঠিক এবং ভালোভাবে অবগত আছি। আমি এই হলফনামা এবং এর সাথে সংযুক্ত সমস্ত বিবরণ আমার জ্ঞান বিশ্বাস মতে সত্য বলে জেনেছি, তা সঠিক বলে স্বীকার করেছি। আজ এত তারিখ এত সাল আপনার হচ্ছে তারিখে এতটা সময় আদালতের হলফনামা কমিশনের সামনে উপস্থিত হয়ে আমি এই হলফনামা স্বাক্ষর করলাম। তারপর সত্য পাঠ দিবেন, তারপর হলফকারীর স্বাক্ষর দিবেন, তারপর শনাক্তকারী আইনজীবী যিনি উনি ওনার স্বাক্ষর করবে। এইভাবে আপনার কি একটা ড্রাফটিং আপনি কমপ্লিট করবেন আর কি। তো এখন আমরা আবার চলে যাচ্ছি আপনার ওই যে এইখানে দেখেন, এইখানে দেখেন আপনি, আমরা দেখেন কি কি পার্ট কমপ্লিট করেছি। আদালতের নাম, বাদীর পরিচয়, এই সাউন্ড আসছে কেন? আদালতের নাম, বাদীর পরিচয়, বিবাদীর পরিচয়, হ্যাঁ এই বিষয়গুলো আমরা দেখেছি। কোনো সাউন্ড আসা যাবে না। তারপর হচ্ছে সাবজেক্ট, ভ্যালু অফ শুট, মামলার আপনার বডি পার্টে আপনার হচ্ছে মামলার পরিচয় দিবেন, মামলার কারণ দিবেন, আদালতের এখতিয়ার ও আরো কিছু পার্ট আছে যেগুলো আমি ওখানে দেখানো হয়নি, ওই পার্টগুলো আমি ইনক্লুড করে দিব। আপনার আদালতের এখতিয়ার এটা দিতে হবে যে এই আপনার হচ্ছে ওই ড্রাফটিংটাতে আদালতের এখতিয়ারটা আমি উল্লেখ করে দিব, হ্যাঁ আর 2-3টা পয়েন্ট বাড়বে এখানে। এখানে আপনি দিবেন যে এই মামলাটা আমি যে আদালতে করছি এই আদালতের এখতিয়ার আছে এই মামলাটা নেওয়ার জন্য বা মামলাটা গ্রহণ করার জন্য, এটা বলতে হবে। হ্যাঁ তারপর আপনার প্রতিকারটা তো আপনি চাইছেনই, আর ক্ষতিপূরণ যদি থাকে এটাও চাইবেন, কোর্ট ফি দিচ্ছেন এটাও উল্লেখ করতে হবে। আচ্ছা এটা উল্লেখ করেছি। তারপর স্যার মামলায় কি কথা হলফনামা বলেন দিতে না, হবে? কথা বলেন না, এখন আমি শেষ করি। তারপর এইটা তামাদি দিয়ে বাড়িতো না, এই বিষয়টা উল্লেখ করবেন। কি দিয়ে বাড়িতো না? তামাদি দিয়ে বাড়িতো না, ওই পয়েন্টটা আমি ওখানে অ্যাড করব, এটা এখন অ্যাড করা হয়নি। আমি যে মামলাটা করেছি এটা যথাসময়ে করেছি এটা বলতে হবে। তারপর হলফনামা, তারপর শতবার। আচ্ছা হলফনামা দিতে হবে, এখন তো আমাদের সংশোধনীতে হলফনামা দেওয়ার কথা বলছে, ঠিক আছে? হ্যাঁ বলেন। স্যার হলফনামা আগে আগে আসবে না সত্যপাঠ আগে আসবে স্যার? আপনি হলফনামাটা দিয়ে তারপর সত্যপাঠ দিয়ে দিয়েন। আপনার হলফনামা আগে দিতে হইতো না, কিন্তু এখন তো আপনার সংশোধনীতে বলছে, এখন হয়তোবা প্র্যাকটিসে আসতে একটু সময় লাগতে পারে, ঠিক আছে? এখন হয়তোবা অনেকে বলবে হলফনামা লাগবে না, কিন্তু আমি সংশোধনীতে দেখতে পেয়েছি যে ওখানে হলফনামা আপনার দিতে হবে। সেই হিসাবে আমি হলফনামা দিতে হবে এটা আপনাকে বলতেছি, ঠিক আছে? হলফনামা তো স্যার আলাদা একটা পেজ হইতে হইব স্যার, নাকি দা? না না এখানেই দিবেন, আলাদা পেজে দিবেন কেন? আর ইয়ার সাথে বুঝতে পারছি স্যার। এখন দেওয়ার সময় তো আপনি এখানেই দিবেন, বুঝছেন না? আচ্ছা তো এই হচ্ছে আপনার বিষয়, হ্যাঁ। দরখাস্ত মধ্যে কি হলফনামা সত্যপাঠ দিতে হবে? সত্যপাঠ দিতে হবে দরখাস্তে? দরখাস্তের মধ্যে সত্যপাঠ লাগবে না, দরখাস্তের মধ্যে হলফনামা দিবেন, কিন্তু আরজিতে হলফনামা দেওয়ার বিষয়ে সংশোধনী আসছে, বুঝছেন? তারপর হচ্ছে এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার আর হচ্ছে ইমেল, ঠিক আছে? এই বিষয়গুলা সংশোধনী হয়েছে না কয়েকদিন আগে, ওই সংশোধনীতে আসছে, আপনি একটু পড়ে দেখেন। আচ্ছা তো এখন এটা দিতে হবে। তো এই হচ্ছে আপনার একটা ড্রাফটিং আপনাকে দেখাইলাম আর কি, হ্যাঁ এইভাবে আপনাকে বাকি ড্রাফটিং গুলা করতে হবে। তারপর হচ্ছে আরেকটা ড্রাফটিং এ যদি আমরা যাই, একটা হ্যাঁ বলেন বলেন। একটা যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা লিখে নেই তাহলে একটু মনে হয় ভালো হইতো, মানে শুরু থেকে আমি আপনার ড্রাফটিং এর হার্ড পিডিএফ কপিটা দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব আমি কালকে, কালকে থেকে পিডিএফ দিব। এটা একটু কাজ, হ্যাঁ কালকে দিব, কালকে একটু কাজ করতে হবে আমার, কিছু জিনিস বাদ আছে এখনো, হ্যাঁ
কিছু জিনিস কারেকশন বাদ আছে, ওই যে এটা উল্লেখ করব, তামাদি মেয়াদের মধ্যে করা হয়েছে, এই জিনিসটা এখানে উল্লেখ করতে খেয়াল নাই। আর হচ্ছে এখতিয়ার আছে, এই বিষয়, এই দুইটা বিষয় উল্লেখ করব। আর কিছু জায়গা যদি চেঞ্জ করা দরকার আমি চেঞ্জ করে কালকে আপনার পিডিএফ দিয়ে দিব, যেহেতু আমি এই আপনারা যে শীট নিছেন ওই শীটে যেহেতু এটা নাই, ড্রাফটিংটা নাই, সেই হিসাবে ড্রাফটিংটা আমি হচ্ছে আপনার ড্রাফটিং এবং সাজেশন, ঠিক আছে, সাজেশন দিব হয়তো বা রবিবার, আর ড্রাফটিংটা দিয়ে দিব কালকে, দেওয়ানি ড্রাফটিং ধাপে ধাপে দিব, তারপরে ফৌজদারি ড্রাফটিংটা দিব, তারপরে হচ্ছে প্রবলেম গুলা কিছু ধারাটা দিয়ে দিব, প্লাস সাজেশনটা দিব দুই একদিনের মধ্যে। ওকে, তো এখন আপনি কি মোটামুটি বুঝতে পারছেন কিভাবে একটা ড্রাফটিং লিখতে হবে? এইভাবে আপনি একটু লিখবেন। আচ্ছা, তারপরে দেখেন খাস দখল পুনরুদ্ধারের মামলা, ঠিক আছে, শুধু দখল পুনরুদ্ধারের মামলা, এটা উপরের জিনিসগুলো তো সেম থাকবে। আর হচ্ছে আপনার এখন এই ড্রাফটিং এ আপনার ওই আগের মতোই মামলার পরিচয় দিবেন, ঠিক আছে, আপনার এত নাম্বার দাগের এত শতাংশ জায়গা আপনি করে আসছেন, দেখছেন এখানে হচ্ছে কোনো নাই, ওই আগেরটার মতোই আপনি দিয়ে আসবেন, তারপরে আপনার মতো করে একটু বর্ণনা দিবেন, জাস্ট আগেরটার মতো, ঠিক আছে। স্যার আচ্ছা, এখানে তো আরজিটা মূলত অ্যাডভোকেট সাহেবের মাধ্যমে দেয়া হয়, তাহলে হ্যাঁ, এখানে বাদী উল্লেখ থাকবে না? আমি তো আসবে না মনে হয়। না বাদই থাকবে, ঠিক আছে। আর তারপরে সত্য ঘোষণা ও খাস দখল, এখানে একটু কারেকশন করতে হবে আমার, এগুলো একটু ওদিকে নিয়ে কারেকশন করবো, এই জন্য আজকে দিব না, ঠিক আছে, মাত্র হচ্ছে একটু ইনক্লুড করছি। সত্য ঘোষণা ও খাস দখল, এটা ফরম্যাট ঠিক করব, ঠিক করি নাই এখনো। সত্য ঘোষণা খাস দখল ধারা টারা লাগাবো, তারপর মামলার মূল্যমান দিব, দিয়ে ওই আগেরটার মতোই আমরা কি করব, লিখবো, লিখে হচ্ছে জিনিসটা শেষ করব, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার চুক্তি সম্পাদনের মোকদ্দমা, এখানে ড্রাফটিংটা ঠিক করব, এটা ঠিক করে আমরা দিয়ে দিব। চুক্তির মধ্যে যে বিষয়টা ওইটার মধ্যেই জাস্ট এখানে একটু চেঞ্জ আসবে, স্যার আপনার খাস দখল কি 8 ধারা না 9 ধারা স্যার? শুধু যদি দখল আসে তাহলে 9 ধারা, আর খাস খাস দখল 9 ধারা, শুধু দখল পুনরুদ্ধার এটা, ঠিক আছে। আর সত্য সহ খাস দখল 8 ধারা, হ্যাঁ, ঠিক আছে। সত্য ঘোষণা সহ খাস দখল যেটা, সেটা হচ্ছে 8 ধারা আর সাথে 42 ধারা, আর শুধু খাস দখল যদি হয় তাহলে সেটা 9 ধারা, মানে শুধু দখলটাকে আপনার কনফার্ম করার জন্য, হ্যাঁ। আচ্ছা, এখন আপনি হচ্ছে আপনার এই বাদ চুক্তি সম্পাদনের যে মোকদ্দমাটা, ঠিক আছে, মামলার মূল্যমান লিখবেন। আর এখানে একটু, যেহেতু এটা একটু আলাদা ফ্যাক্ট, এখানে লিখবেন বাদী একজন সহজ সরল আইন মান্যকারী শ্রদ্ধাশীল, তিনি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে এবং দীর্ঘ সঞ্চয় করছে এবং পারিবারিক সহায়তার মাধ্যমে জমি প্রস্তুতের জন্য ওই সঞ্চয়ের টাকা দিয়ে জমি প্রস্তুতের জন্য প্রস্তুতি নিছে। তো বিবাদী যিনি নালিশা তফসিলভুক্ত এত এত তারিখে উক্ত জমির প্রস্তাব বাদীর নিকট উত্থাপন করেন, একজন তো প্রস্তাব দিছে, তারপরে না বাদী কিনতে গেছে, তারপর এত তারিখে বিবাদীর সাথে 2 লক্ষ টাকার আপনার একটি বায়নাপত্র সম্পাদন করেন, ওই দিনই বাদী নগদ 50,000 টাকা আপনার বায়না দিয়ে বিবাদীকে প্রদান করেন। বায়নায় নির্ধারিত হয় যে 3 বছরের মধ্যে অবশিষ্ট 1.5 লক্ষ টাকা কি করবে, দিবে এবং রেজিস্ট্রেশন করে দিবে। তো বাদী পরবর্তীকালে আপনার অবশিষ্ট টাকা সংগ্রহ করে এবং চুক্তি মোতাবেক বিবাদীকে একাধিকবার অনুরোধ করলে প্রতিশ্রুতিতে আপনার কবলা দলিল সম্পাদন রেজিস্ট্রেশন করার জন্য প্রতিশ্রুতি আপনার অনুরোধ করেন, আপনার যেটা প্রতিশ্রুতি দিচ্ছে সেটা যেন সম্পাদন করে, কিন্তু বিবাদী বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকে এবং এত তারিখকে বাদীর অনুরোধ প্রত্যাখ্যান করে স্পষ্টভাবে কবলা দলিল রেজিস্ট্রি করতে অস্বীকৃতি জানায়, যেটা সে করব বলছিল। এখন এমত অবস্থায় বাদী চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, জমি ক্রয়ের জন্য ব্যয়িত অর্থ, পারিবারিক ত্যাগ, অন্যান্য অপূরণীয়, এই জন্য হস্তান্তরের অধিকারী বাদী। এখন বাদী আপনার তারপরে আরো যে বিষয়টা লিখবেন যে এত তারিখ, যেহেতু চুক্তি অনুযায়ী সে করতেছে না, তো যেহেতু আপনার এত তারিখে সে জানায় দিছে যে সে এটা দিতে অস্বীকৃতি করছে, ফলে তামাদি গণনা ওই যে তারিখে বাদীরে জানাইছে ওই দিন থেকে শুরু হয় এবং আইন অনুসারে 1 বছরের মধ্যে বাদী এই মোকদ্দমা দায়ের করতেছে, ঠিক আছে। চুক্তি ভঙ্গের তারিখ থেকে 1 বছরের মধ্যে মামলাটা করতে হবে, তাই তো। চুক্তি প্রবলের মামলা 1 বছরের মধ্যে করতে হয়, আমরা জানি। তার একটা তারিখ দিবেন এবং বলবেন যে এই তারিখ থেকে 1 বছরের মধ্যে বাদী কি করছে, মামলাটা দায়ের করতেছে। তাহলে আদালতের এখতিয়ারভুক্ত এলাকায় বিদায় আপনার মামলা নিষ্পত্তি সম্পূর্ণরূপে আইনসম্মত এই আদালতে, ঠিক আছে, দিয়ে দিলেন।
আচ্ছা, তারপরে হচ্ছে আপনার প্রার্থনাটা দিলেন, ঠিক আছে? অবশিষ্ট এত টাকা আদালতের মাধ্যমে গ্রহণ করা নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে যেন সম্পাদন করে আদালতে আপনি টাকাটা জমা দিবেন। জমা দিয়ে ওই যে ১.৫ লক্ষ টাকা যেটা অবশিষ্ট ছিল সেটা এবং দলিলটা যেন রেজিস্ট্রি করে দেয় এবং হচ্ছে দলিলটা যেন বুঝায় দেয়। এরকম কিছু প্রার্থনা করবেন। করে আপনার নিকট যেন আদালত ডিক্রি প্রদানে মর্জি হয়। ঠিক আছে? তো এটা কি সহজ সরল একটা বর্ণনা না? বুঝতে পারছেন কিনা? জটিল কোনো ইস্যু না, এগুলো একটু ঠিকঠাক করবো আমি, এই জন্য এটা দেই নাই। তারপর আগের ফরম্যাটই শেষ। তারপর হচ্ছে ভুয়া দলিল, এটাও আমি ঠিকঠাক করে দিব। এখানেও সেম সিস্টেমে দলিল ভাইয়া বিষয় করে নেবেন। ওই চুক্তিটা তো ১ বছরের মধ্যে করতে হবে, ওইখানে ওই এটা কি ধারাটা উল্লেখ করতে হবে ২১-এর ক অনুযায়ী রেস্টোরিকৃত ছিল চুক্তিটি, এটা কি উল্লেখ করতে হবে? এত কিছু উল্লেখ করার দরকার নাই। আপনি বলবেন যে উনার এই এত তারিখে চুক্তি ভঙ্গ করছে, এই তারিখ থেকে ১ বছরের মধ্যে কি করছি আমরা মামলাটা দায়ের করছি। ওকে? মানে এত জটিলতা যাওয়ার দরকার নেই। আচ্ছা, স্যার তারপরে ওই যে দাঁড়ান একটু দাঁড়ান, আমি শেষ করি। ৪২ ধারায় ঘোষণামূলক মামলা দায়ের প্রসঙ্গে এগুলো ঠিকঠাক করে দিব আমি। এখনো এগুলো একটু ঠিকঠাক হয় নাই। এটারও জাস্ট সহজ সরল ভাষায় কিছু জিনিস লেখা দিছি। এই অনুসারে আপনি কি করবেন? এই ফরম্যাটটা ঠিকঠাক করে দিবেন। তারপর হচ্ছে ৫৫ ধারায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। ঠিক আছে? এটাও ঠিকঠাক করে দিব আমি। একই জিনিস আপনার একটু ভিন্ন আঙ্গিকে কয়েকটা পয়েন্ট দিয়ে দিছি, ফরম্যাট সেম। এই ফরম্যাটে আপনি জিনিসটা কি করবেন? দিয়ে দিবেন। তারপর লিখিত জবাবে চলে আসবেন। এতক্ষণ আমরা বাদীর দিছি, এখন বিবাদীর। লিখিত জবাবে আপনার এই বিবাদী পক্ষে লিখিত জবাব, এটা বিবাদী লিখবে, তাই তো? লিখিত জবাবটা কে লিখবে? বিবাদী লিখবে। তো এখানেও কিছু পয়েন্ট আপনি মনে রাখবেন যে মামলার প্রকৃতিটা এটা জাস্ট দিয়ে রাখছি পয়েন্টটা। পয়েন্ট আপনি পরীক্ষায় নাও দিলে দিতে পারেন। আপনার মনে রাখার জন্য কিছু পয়েন্ট দিয়ে জিনিসগুলো সাজাই দিছি যাতে একটা ফরম্যাট মনে রাখলে আপনি বাকিগুলাই আপনার মতো করে দিতে পারেন। যেহেতু এটা পিডিএফ দিয়ে দিব, আপনি তখন পড়ে নেবেন। বাদীগণের দায়েরকৃত, ঠিক আছে, মামলা বানোয়াট ভিত্তিহীন, আইনগতভাবে তথ্যগতভাবে মামলাটি খারিজযোগ্য, এই বিষয়টা লিখবেন। তারপর আইনি ভিত্তির অভাব, এই যে বাদীগণ যে মামলাটা করছে সেটার আইনগত কোনো আপনার আইনসঙ্গত কারণ দেখাইতে পারেনি, ফলে মামলাটা খারিজযোগ্য, আপনার এগুলো এইভাবে লিখবেন। ঠিক আছে? মামলাটা কোনোভাবেই রক্ষণযোগ্য নয়, পক্ষদোষে দুষ্ট, তামাদি আপনার এই মেয়াদ শেষ হয়ে গেছে, তামাদি দিয়ে বাড়িত, এগুলো লিখবেন আর কি। সত্য দখলের অনুপস্থিতি, ঠিক আছে? এটা হচ্ছে বিবাদীরা বলবে আর কি, বাদীর উল্টা বিষয়ে। বাদীগণ যেসব ভূমি দাবি করতেছে, সেখানে তাদের কোনো শর্ত নাই, দখল নাই, এটা। তারপরে কিছু আপনার আরজিতে বাদীরা যে বিষয়গুলা আপনার তুলে ধরছে, কথার কথা কাল্পনিক ভাবে আপনি বিষয়গুলাকে কি করবেন? একটু লিখবেন যে বাদী পক্ষের ১ নং দফার জবাব, ১ নম্বর পয়েন্টে তারা কি বলছে সেটার উল্টা আপনি কি বলতে চাচ্ছেন বিবাদী হিসাবে, সেটা আপনি একটু এখানে দিবেন। তাইলে এইভাবে আপনার হচ্ছে ৬টা পয়েন্ট আপনি একটু মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে? মামলার প্রকৃতি, আইনগত ভিত্তির অভাব, রক্ষণযোগ্যতা নাই, স্যার পক্ষদোষে দুষ্ট, এখানেও কি ওই আরজির মতো উপরের সিস্টেমটা অনুসরণ করে স্যার আসবো? একই ওই সিস্টেম, পয়েন্টগুলো একই স্যার একটু সিস্টেম, লিখে একই ফেলি স্যার, সিস্টেম। পয়েন্টগুলো একটু লিখে ফেলি স্যার, একটু দয়া করে যদি রাখতে। এটা পিডিএফ দিয়ে দিব তো কালকে। তারপর সত্ত্ব ও দখলের, আচ্ছা পয়েন্টগুলা লিখলে কি আপনার, তাহলে পয়েন্টগুলা লিখে ফেলেন, বাকিটা কালকে খালি দেখে রাখবেন। মামলার স্বভাব এবং প্রকৃতি, ঠিক আছে? মামলার প্রকৃতি লেখেন, স্বভাব আর লেখার দরকার নেই। ও, এই পয়েন্টগুলা দিচ্ছি হচ্ছে কি আপনার ফরম্যাটটা মনে রাখতে সুবিধা হওয়ার জন্য। আইনগত ভিত্তির, আইনি ভিত্তির অভাব, ঠিক আছে? তারপর রক্ষণযোগ্যতা না থাকা, মানে এই পয়েন্টের আলোকে আপনি লিখবেন পক্ষদোষে দুষ্ট, স্যার আপনি তো তামাদি, পিডিএফ দিবেনই, আপনি তো এখন পিডিএফ যেহেতু দিবেন ক্লাসটা আগায় গেলেই ভালো হয়। হ্যাঁ, তামাদি দিয়ে বাড়িত, ঠিক আছে? সত্ত্ব ও দখলের অনুপস্থিতি, মানে বাদীর সত্য নাই এটা বলবেন আর কি। তারপর বাদীগণের ১ নং দফার জবাব, ঠিক আছে? কয় নং দফার? ১ নং দফার। বাদীগণ দাবি করছে যে ইমুকে এই জায়গার রেকর্ডীয় মালিক ছিলেন এবং এত শতাংশ জমি আপনার হস্তান্তর করা হয়েছে, এই দাবিটা মিথ্যা, বানোয়াট, এগুলো কাল্পনিক ভাবে আপনি লিখবেন আর কি। ঠিক আছে? তারপর ঠিক আছে ২ নং দফার জবাব, ২ নং দফার জবাব, এভাবে আপনি এখানে রেকর্ড সম্পর্কে বলবেন, এটা একটু
মাথায় রাখবেন যে 1 নং দফায় রেকর্ডীয় মালিক সম্পর্কে আমি কিছু বলবো। 2 নং দফায় এত নাম্বার দলিলে আপনার এই বাদী পক্ষ যে জালিয়াতির অভিযোগ এনেছে তা ভিত্তিহীন। 2 নং দফায় দলিল সম্পর্কে কিছু বলবেন। 3 নং দফায় আপনার হচ্ছে এই তারা যে ওয়ারিশ দেখাইছে, ঠিক আছে, হ্যাঁ, সেটা অসত্য। এইরকম কিছু জিনিস আপনার মাথায় আগে সেট আপ করে রাখবেন। তারপর 4 নং দফার জবাব। 4 নং দফায় এরা যেটা লিখছে এটার এগেইনস্টে আপনি কি জবাব দিচ্ছেন, যে এই জমির এত শতাংশ হস্তান্তর বাদীগণ যে করেছেন তাও মিথ্যা এবং ভিত্তিহীন। মানে আপনার মতো করে এগুলো সব অবাস্তব জিনিস আপনি কি করবেন, খালি একটু একটু করে উঠায় দিবেন। আচ্ছা, 5 নং দফায় লিখবেন আপনার এগুলো আপনার আমার মতো করেই দিতে হবে, বিষয়টা এরকম না। এটা জাস্ট হচ্ছে একটা জিনিস দেখায় রাখতেছি সহজ সরল ভাষায়, জাস্ট হচ্ছে আপনি যাতে পরীক্ষাটা কমপ্লিট করে আসতে পারেন। তো এত নাম্বার দলিলের আপনার সম্পর্কে বাদীগণ মিথ্যা এবং বিভ্রান্তিমূলক অনেক তথ্য উপস্থাপন করছে 5 নং দফায়, ঠিক আছে। আবার দলিলের কি বিভিন্ন মিথ্যা তথ্য বিভিন্ন ভাবে উপস্থাপন করছে, হ্যাঁ, এভাবে লিখবেন। তারপর 6 নং দফায় লিখবেন যে আপনার এই বাদীগণ যে দাবি যে তারা কোনো হস্তান্তর করেনি, সাব রেজিস্ট্রার অফিসে যায়নি, তা অসত্য, ঠিক আছে। হস্তান্তরটা করছে বিবাদী আপনার বরাবর, এটা আপনি ফুটায় তুলতে চাচ্ছেন, ঠিক আছে। এরা যে হস্তান্তর করেনি এবং এরা যে অন্য আরেকজনকে হস্তান্তর করছে এটাও অসত্য, এবং তারা যে হস্তান্তর করেনি সাব রেজিস্ট্রার অফিসে যায়নি সেটাও অসত্য, ঠিক আছে, এইভাবে। তারপরে 7 নং দফার জবাব, ঠিক আছে। এগুলো কাল্পনিক ভাবে, এগুলা একটু সিরিয়াস মুডে আপনি দফা লিখে লিখে আপনি আপনার ভাষায় প্র্যাকটিস করে নেবেন যে কোন দফায় আপনি কি বর্ণনা করবেন। তারপর বাদীগণ যেসব তারিখ এবং ঘটনা তুলে ধরেছে, কি কি তারিখ এবং ঘটনা তুলে ধরেছে, যেমন এত তারিখ এত তারিখ এত তারিখে, তা সাজানো এবং উদ্দেশ্য প্রণীত। মূলত তারপর লিখবেন মূলত বিবাদী মোহাম্মদ ফজলু মিয়া প্রকৃত মালিক, মানে বিবাদী আপনি তো এটার জবাব দিচ্ছেন, মানে আপনার নাম। আচ্ছা, প্রকৃত মালিক এবং আইনানুগভাবে জমির মালিকানা অর্জন করেছেন, এটা আপনি কি করবেন, লিখে দিবেন। তারপরে এই কথা বলেন না, তারপরে প্রার্থনা দিবেন, দিয়ে আপনার আগের ফরম্যাটের মতোই শেষ করবেন। এই হচ্ছে আমাদের মোটামুটি এই কয়েকটা আরজি যদি আপনি প্র্যাকটিস করে যান তাহলে আপনার আর ওই এই ড্রাফটিং নিয়ে সমস্যা হবে না। যে কোনো ড্রাফটিং আপনি কি করতে পারবেন, বানায় টানায়া লেখা দিয়ে আসতে পারবেন। আমি কি স্যার ক্লিয়ার করতে লিখিত জবাবে কি সত্যপাঠটা লাগবে? হ্যাঁ হ্যাঁ, লিখিত সত্য জবাবে কি সেম সত্যপাঠ লাগবে। বা জি জি, হলফনামা ও, রাখতেছে? আনোয়ার ভাই নাকি? জি জি স্যার। বস, আপনি তো আসসালামু আলাইকুম। অফলাইনে আসেন নাই আজকে, কেন আসেন নাই? আপনি কি শুরু I was থেকে ছিলেন? unable to reach you. শুরু Sorry. থেকে ছিলেন? শুরু থেকে ছিলেন? একটু লেট হয়েছিল, 15 মিনিট লেট ছিলাম। সো আমি ভুলে গেছিলাম স্যার যে অনলাইনে আপনি ক্লাসটা করাবেন, এটা আজকে ড্রাফটিংটা। লেট হইলে কেমনে হইলো? ঠিক আছে, সমস্যা আচ্ছা, নাই, আমি ধরে নিচ্ছি স্যার। পরে রিভিউ করছেন যখন আমি কভার করে ঠিক নিচ্ছি। আছে। তাহলে জি। আমাদের এই যে ড্রাফটিং এর যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনার কি করতে হবে? কিছু এই যে 5-6টা ড্রাফটিং দেখা যাবে, এই 5-6টা ড্রাফটিং পারলে আপনি কি করবেন? আপনি হচ্ছে পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারবেন। এই ক্ষেত্রে কোনো সন্দেহ নাই আরকি। আচ্ছা। তো এখন আপনার আমরা আবার চলে যাচ্ছি ওই যে আপনার, আচ্ছা, তো এখন আপনাকে প্রথমত যেটা চিরস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে যে পয়েন্টগুলো বলছি এই পয়েন্টগুলো একদম মুখস্থ করে ফেলবেন। মামলার ইতিহাস, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, বিবাদীগণের অবৈধ দাবি, এগুলো আপনার বিভিন্ন জায়গাতে দিতে পারবেন যে তারা যে দাবি করছে সেটা অবৈধ দাবি। আপনার এই বিষয়গুলোর আলোকে কিন্তু আপনি লিখবেন। এটাকে আপনি খুব জোর দিয়ে এটা একদম মুখস্থ করে ফেলবেন বুঝে বুঝে, যে মুকদ্দমার ইতিহাস এটা সব জায়গায় লাগবে। তারপর আপনি এই যে জায়গা নিয়ে আপনার ইয়ে হচ্ছে ওই জায়গাটা আপনি কেমনে পাইছেন, উত্তরাধিকার সূত্রে হলে উত্তরাধিকার সূত্রে, ক্রয় সূত্রে হলে ক্রয় সূত্রে, এটা দিবেন। তাহলে এই দুইটা জিনিস মাথায় রাখবেন। বিবাদীগণের অবৈধ দাবি এটা আপনি মাথায় রাখবেন, বিবাদীগণ যে দাবি করছে সেটা অবৈধ। তারপর শেষ প্রচেষ্টা এবং বাধা, কত তারিখে কত সময় বাধা দিছে এটা। তারপর কি মামলার কারণ, যখন বাধা দিচ্ছে তখনই মামলার কারণ উদ্ভব হয়েছে। আর সব জায়গায় একইভাবে লিখবেন। মোকদ্দমার ধরন, এটা কি ধরনের মোকদ্দমা এবং এটার মূল্য কত, আপনি কোর্ট ফি কিভাবে দিচ্ছেন। আর এখানে আরো কিছু পয়েন্ট যোগ করতে হবে, সেটা হচ্ছে এটা কি তামাদি দিয়ে বাড়িত না, কি দিয়ে বাড়িত না, তামাদি দিয়ে, লিমিটেশন, ঠিক আছে, এটা আমি উল্লেখ করব। আর একটা হচ্ছে মামলাটা এখতিয়ার সম্পন্ন আদালতে দায়ের করা হয়েছে, এই দুইটা পয়েন্ট এখানে উল্লেখ করতে হবে। তারপরে হচ্ছে আদালতের কাছে প্রার্থনা, বাদীগণের আরো প্রার্থনা, তারপর তফসিল, তারপর চৌহতি, তারপর হলফনামা, সত্য পাঠ, স্বাক্ষর টাক্ষর দিয়ে শেষ করবেন। এই হচ্ছে আপনার আরজির বিষয়ে আমাদের বেসিক আলোচনা। তারপর আমি পিডিএফ দিয়ে দিব, তখন আপনারা দেখবেন।
বাকি বিষয়গুলো। তাইলে আমাদের সিভিলের যে ড্রাফটিং এটা নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই। আমি আশা করছি যে আপনাদের এখন ভয় অনেকটা কেটে গেছে। ঠিক আছে? তারপরে এখান থেকে আপনারা এটা জিনিসটা পড়বেন। আর কিভাবে লিখবেন এটা তো আগেই বলে দিয়েছি আমরা। আর সংশোধনীটা অবশ্যই দেখে নিবেন, কারণ আমি যে হলফনামাটা দিয়েছি এটা কিন্তু আমি দেইনি, এটা এখানে আপনার সংশোধনীতে বলছে দিতে, এই জন্য আমি দিয়েছি। এখন অন্যরা কি দেয় কি দেয় না এটা আমার জানা নাই। আপনি এটা এখান থেকে আমি পাইছি, যেহেতু 26-এর 2 নম্বর অনুচ্ছেদে এটা বলা হয়েছে যে ইন এভরি প্লেন ফ্যাক্ট শুড বি প্রুভড বাই অ্যাফিডেভিট। ঠিক আছে, অর্থাৎ প্রতিটি আর্জিতে এই আপনার হলফনামার মাধ্যমে প্রমাণ করতে হবে। তো হলফনামার কথাটা যেহেতু এখানে আছে, আপনাকে এটা কি করতে হবে? হ্যাঁ, কি হয়েছে? আপনার এখানে সমস্যা মনে হয়, আমি তো লিংক দিয়ে দিয়েছি। আচ্ছা, আপনি রেকর্ড দেখে নিন, পরে রেকর্ড দেখে নিন। আচ্ছা, তো তারপরে আপনার হচ্ছে এই আর্চিতে যে অন্যান্য তথ্য, এটা হচ্ছে অর্ডার 7 এর যেটা বলছে এই যে এটা। হ্যাঁ, আমি বারবার বলতেছি এই জিনিসগুলা আপনার যেহেতু সংশোধনীতে আসছে সেজন্য আমি অ্যাড করে দিয়েছি। ফোন নাম্বার, মোবাইল নাম্বার, আপনারা মোবাইল নাম্বার দিয়েন না, নিজের মোবাইল নাম্বার দিয়ে আইছেন না, তাহলে খাতাতে সমস্যা হইতে পারে, কারণ এগুলো তো আইডেন্টিফিকেশনের একটা বিষয় আছে। মোবাইল নাম্বার দিয়ে খালি রাখবেন, জাতীয় পরিচয়পত্র দিয়ে খালি রাখবেন, নিজের মোবাইল নাম্বার, নিজের জাতীয় পরিচয়পত্র, নিজের ইমেল এগুলা দিয়েন না। এই জায়গাগুলা জাস্ট হচ্ছে লেখা রাখবেন, মোবাইল নাম্বার দিয়ে ডট ডট দিয়ে দিবেন, কোনো মোবাইল নাম্বার লিখেন না। জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে যদি থাকে দিয়ে রাখেন, ইমেল দিয়ে যদি থাকে দিয়ে রাখেন, ডট ডট দিয়ে রাখেন, এগুলা লিখেন না কোনো কিছু। মোবাইল নাম্বারও লিখবেন না পরীক্ষার খাতায়, জাতীয় পরিচয়পত্রও লিখবেন না, ইমেলও লিখবেন না। আর ঠিকানা যদি পরীক্ষায় দিয়ে দেয় তাহলে ওই ঠিকানা ইউজ করবেন, আর না হইলে আপনি এগুলা ডট ডট রাখবেন বা অন্য কোনো ঠিকানা দিবেন। আর এখানেও কি আপনার ওই সবার যেহেতু এক ঠিকানা সর্বসাং, ঠিক আছে, এই জন্য প্রত্যেকটার সাথে যেহেতু বাদী অনেকে হইতে পারে, এই জন্য আমি অনেকগুলা দিয়ে দেখাই দিছি। প্রত্যেকটার সাথে আপনার অ্যাড্রেস দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আপনি দিয়ে যদি পিতার নাম দেওয়ার লাগে তার সাথে দিয়ে দিতে পারেন। আর সর্বসাং মানে সবগুলার এলাকা একই, উপজেলা একই, জেলা একই। তারপরে এখানে আপনার যদি আপনি পরীক্ষার খাতায় এতগুলা দেখানোর দরকার নাই, আমি হচ্ছে বোঝানোর জন্য অনেকগুলা দিয়ে দিচ্ছি। আপনি পরীক্ষার খাতায় একজনই দেখায়েন, তাইলে আর আপনার এত ঝামেলা হবে না। এনআইডি, মোবাইল নাম্বার এগুলা দিতে সুবিধা হবে। আর বনামও একজনকেই দেখায়েন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এই স্যার, হুম, বর্তমানে যে দেওয়ানির যে মামলার ড্রাফটটা, বাদী এবং বিবাদীর যে নাম পরিচয়, সেটা তো অনেকটা আপনার সিআরপিসির মতোই হয়ে যাচ্ছে নালিশি মামলার ক্ষেত্রে। হুম, হুম, এগুলো দিতে হবে। ঠিক আছে, দিতে হবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমার। আচ্ছা, আর এখন দরখাস্ততে চলে যাই, 1-2টা দরখাস্ত দেখাই দিই, পরে বাকিগুলা ফর্মে শুধু পিডিএফ এ দিয়ে দিব, আপনারা ওখান থেকে পড়ে নেবেন। আচ্ছা, একটা দরখাস্ত যদি আমি দেখাই, একটা দরখাস্ত দেখাইলে আপনি সব দরখাস্ত পেরে যাবেন। আর বাকি দরখাস্তগুলা আমরা কি করব, সহজ ভাষায় দিয়ে দিব, সমস্যা হবে না। একটু সাথে থাকেন। আচ্ছা, এখন একটা দরখাস্ত যেটা আসে, ধরুন পরীক্ষা এরকম আসতে পারে, আপনি একটি দেওয়ানি মামলার বাদী। হ্যাঁ, আপনি আপনার ক্রয়কৃত জমির সঠিক অবস্থান, জমির দাগের নির্ধারণ এবং সেখানে বিদ্যমান কাঠামো সম্পর্কে স্থানীয় তদন্ত চাচ্ছেন। সেই পরিপ্রেক্ষিতে আপনার এইগুলো আর দিয়ে দিবে না পরীক্ষার হলে। ঠিক আছে, আপনি হচ্ছে একটা দরখাস্ত লিখুন, এইরকম আসবে। কিন্তু আমি আপাতত দিয়ে রাখছি যে দেওয়ানি কার্যবিধি 1908-এর আপনার 26-এর বিধি 9 অনুসারে বিজ্ঞ আদালতে একটি অ্যাডভোকেট কমিশনার নিয়োগ চেয়ে দরখাস্ত লিখুন। আচ্ছা, এরকম যদি আসে তাহলে আপনি লিখবেন মুকাম বিজ্ঞ সহকারী বা সিনিয়র সহকারী জজ আদালত নরসিংদী। আচ্ছা, এই যে মুকাম দেওয়ার পর আপনি অবশ্যই আপনার আদালতের নাম উল্লেখ, যে থানা বা যেই এলাকার জজ আদালতে মামলাটা দায়ের করতেছেন ওই এলাকার নামটা লিখতে হবে। যদি আপনার থানা থাকে, আপনার ধরেন যে মিঠাপুকুর থানা থাকে, আপনার যার যে থানা, ঠিক আছে, ইমুক থানার সহকারী জজ আদালত, তারপর হচ্ছে আপনার এই জেলার নামটা দিবেন পরে লাস্টের দিকে। ঠিক আছে, বিজ্ঞ আপনার ধরেন যে রায়পুরা অথবা বিজ্ঞ শিবপুর, ঠিক আছে, সিনিয়র সহকারী অথবা সহকারী জজ আদালত, তারপরে জেলার নাম দিবেন। ঠিক আছে, মানে আদালতটা যেন ফিক্সড হয়, সুন্দরভাবে ফিক্সড হয়। ঠিক আছে, যেমন হচ্ছে আপনার এখানে যেহেতু খালি রাখছি আমি, এইটাতে দেখেন এগুলা কিন্তু বেসিক ইনফরমেশন, এগুলা কিন্তু দেখবে। যেমন মুকাম, ঠিক আছে, বিজ্ঞ রায়পুরা সহকারী জজ আদালত নরসিংদী, রায়পুরাটা উল্লেখ করতে হবে, তার মানে ফিক্সড হয়ে গেল। কারণ আপনার এলাকায় অনেক থানা থাকবে,
এক একটার জন্য এক একটা আদালত থাকবে, সহকারী জজ আদালত তো একটা না। সেই জন্য আপনার কি বলতে হবে, বলে দিতে হবে যে মুকাম বিজ্ঞ রায়পুরা সহকারী জজ আদালত নরসিংদী। তার মানে রায়পুরার সহকারী জজ আদালত যেটা নরসিংদীতে অবস্থিত, তাই তো? এইভাবে মানে এই জিনিসগুলা অনেকে শুধু আছে বিজ্ঞ সহকারী জজ আদালত নরসিংদী লেখার আগে, তাইলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হইলো না। তাইলে আপনার থানার নামটা কি করতে হবে, উল্লেখ রাখতে হবে। তাহলে বিজ্ঞ আপনার থানা যদি হয় অন্য থানা, হ্যাঁ, XYZ এরকম ভাবে দিয়ে সহকারী জজ আদালত নরসিংদী, এইভাবে আপনাকে ই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আর আমি বিজ্ঞ সহকারী জজ আদালত ঢাকা লিখলাম বা মুন্সিগঞ্জ লিখলাম, তাই ওইটা না কি কেটে দিব? ওটা তো ঠিক হইলো না, হইলো? সহকারী জজ আদালত তো এটা অনেকগুলো তো আছে, কোনটা এটা লিখতে হবে। উপজেলার নাম তো হবে না স্যার, উপজেলার নাম যা প্রত্যেকজনের যার উপজেলা সেখানে যদি চায় আদালত ওই প্রশ্নতে। প্রশ্নতে, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, প্রশ্নতেও দিয়ে দিতে পারে, তাহলে প্রশ্ন দেখে আপনি বুঝে নিবেন, আর না দিলে আপনি আপনার মতো করে দিবেন। আচ্ছা, তাইলে দেওয়ানি মোকদ্দমার নাম্বার থাকবে, যেহেতু আমরা অ্যাপ্লিকেশন লিখছি অবশ্যই একটা মোকদ্দমার নাম্বার আছে। তারপরে বাদী বনাম বিবাদী, আর এটা না, আমরা দেখাচ্ছি কোনটা, আমরা দেখাচ্ছিলাম আইন তদন্ত অনুসন্ধান সাবজেক্টের মধ্যে। স্যার আমরা তো দরখাস্ত আছে স্যার 26-9 কমিশনার এটা নিয়োগ চাই এটা দরখাস্ত। হ্যাঁ, কমিশনার নিয়োগ, ঠিক আছে, জি বিজ্ঞর নিচে এটা লিখবেন। আচ্ছা, মোকদ্দমা নম্বর তো এই এই বাদী নি বা বাদী বনাম বিবাদী, ঠিক আছে, ওই আগের মতোই। আচ্ছা, তারপরে বিষয় লিখবেন দেওয়ানি আদালতের 26 আদেশের 9 বিধি মতে স্থানীয় তদন্তের দরখাস্ত, ঠিক আছে। আর এটার প্রশ্নটা আমি উপরে দিয়েছিলাম, প্রশ্ন তো প্রশ্নই। আচ্ছা, তো এইটা লিখবেন, ঠিক আছে। আর স্যার এখানে আপনি কি এই যে 26-9 কথাটা লিখতে হবে বিষয়ে বিষয়ে? হ্যাঁ, লিখতে হবে, লিখতে হবে, লিখতে হবে, লিখতে হবে। উম, আচ্ছা, সব জায়গায় এগুলা লিখে দিবেন, যেটা যেটার জন্য যায় সেটা সেই আর বিষয়। এখানে আমার একটা স্যার একটা প্রশ্ন ছিল যে রায়ের পূর্বে ক্রোক নাকি 29-5 বলতেছি লেখে 29-6 লেখে, কোনটা লিখবো স্যার? সরি না, আপনার 38-5 38-9। 38-5 দিয়ে লিখতে পারেন, 5-6 দিয়ে এগুলা দিয়ে লিখতে পারবেন, সমস্যা নাই, আমরা ওদিকে যাব। স্যার দেখেন আপনি 5-এ হইলো আবেদন করে, 38-5-এ আবেদন করে, 6-এ হইলো মানে এটার বিস্তারিত বর্ণনা করে আর কি, ওই তো কিভাবে কি করা এগুলা হয়। 5-এ এগুলা আবেদন করে। দুইটাই দুইটাই এটার সম্পর্কে আলোচনা করছে। আচ্ছা, তারপর বাদী পক্ষের বা বাদী পক্ষের নিবেদিত নিবেদন, এই যে উক্ত মোকদ্দমাটি একটি সত্য সাব্যস্তকরণ দলিল সংশোধনের আপনার মামলা, ঠিক আছে, একটা ফ্যাক্ট দিবেন আর কি, যে কি সম্পর্কে মামলা এটা দিলেন। আচ্ছা, দিয়া লিখবেন যে বাদী বা বাদী উক্ত মামলার তফসিলে বর্ণিত, ঠিক আছে, 8% জমি যথাযথভাবে ক্রয় করে চারপাশে ইটের প্রাচীর নির্মাণ করে একটি বসতবাড়ি নির্মাণ করে 30 বছরের অধিক সময় ধরে শান্তিপূর্ণ প্রতিবাদহীনভাবে ভুগ দখলে আছেন। এই জিনিসগুলা তো সিম্পল লিখবেন, যেহেতু মামলাটি দলিল সংশোধন এবং জরিপ দাগ নির্ধারণের সঙ্গে সংশ্লিষ্ট, সেহেতু ন্যায় বিচারের স্বার্থে SARS জরিপ অনুযায়ী সংশ্লিষ্ট দাগ সঠিকভাবে নিরূপণ করা একান্ত অপরিহার্য, ঠিক আছে, একদম সহজ এবং সাদামাটা ভাষায়। এই বিষয়ে সঠিক এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিজ্ঞ আদালতের মাধ্যমে একজন অভিজ্ঞ যোগ্য অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করে উক্ত ভূমির নিম্নলিখিত বিষয়সমূহে স্থানীয় তদন্ত পরিচালনা করে একটি সুস্পষ্ট বিস্তারিত ও যথাযথ প্রতিবেদন আদালতে দাখিল করা একান্ত প্রয়োজন। এই প্রতিবেদনের মাধ্যমে মামলার সুষ্ঠু নিষ্পত্তির জন্য সহায়ক হবে, অন্যথায় বাদী বা বাদিনী পক্ষ অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে ন্যায় বিচার। এই যে জিনিসটা একটা ফরম্যাট শিখে লিখবেন, সব জায়গায় এগুলো কাজে লাগবে। আচ্ছা, অতএব এই প্রার্থনাটা করবেন আর কি, কমিশন নিয়োগ করে বিস্তারিত তদন্ত দেওয়ার জন্য কি একটা সুবিচারের করা হয়, এগুলো একটু প্র্যাকটিস করবেন। তারপর স্থানীয় তদন্তের বিষয়সমূহ কি কি জিনিস দেখতে চাইবে এই জিনিসটা আপনি লিখবেন, তারপর হচ্ছে তফসিল লিখবেন। আর এখানে আপনার সাধারণত তফসিল লাগে না, কিন্তু যেগুলা হচ্ছে তদন্ত রিলেটেড বা আপনার ফ্যাক্ট জড়িত, এগুলাতে তফসিলটা দিতে হবে। যদিও দরখাস্ত সাধারণত আমরা তফসিল সত্য পাটিগুলো দেই না, কিন্তু এই কিছু কিছু দরখাস্তের মধ্যে এই তফসিলগুলা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে স্থানীয় তদন্তের বিষয় কি কি তদন্ত করবে, এই জিনিসটা আপনি এখানে কি করবেন, পয়েন্ট আকারে দিয়ে দিবেন যে নালিশা তফসিলে বর্ণিত, এই যে তফসিলে যেটা আছে, তফসিলে যে 8%, এই যে 8% ভূমি কোন কোন SARS জরিপের দাগ এবং খতিয়ানের অন্তর্ভুক্ত এবং কোন পরিমাণ আপনার জমি সেই দাগের মধ্যে পড়ে তা নিরূপণ, ঠিক আছে। এটা একটু তদন্ত করার জন্য আপনি কি করতেছেন, বলতেছেন।
তারপর উক্ত ভূমিতে বর্তমানে কি কি স্থাপনা, গৃহ, প্রাচীর বা অন্যান্য কাঠামো বিদ্যমান আছে, ঠিক আছে, তার বিস্তারিত বিবরণ সংগ্রহ, ঠিক আছে। তারপর হচ্ছে উক্ত ভূমিতে কোনো বসত বাড়ি থাকলে তা বিদ্যুৎ সংযোগ যুক্ত কিনা, সংযোগ থাকলে মিটার নম্বর, কার নামে তা রেজিস্ট্রিকৃত, তার যাচাই ও বিবরণ সংগ্রহ। মানে এগুলো আপনার মতো করে আপনি কি করবেন, দিবেন। এগুলো তো সহজ বিষয়, জাস্ট হচ্ছে কিছু পয়েন্ট আপনাকে একটু মনে রাখতে হবে। তারপর তফসিল দিবেন যে এই মুজাস্থিত খতিয়ান দাগ, এটা আমি বলছি যে এটা সব জায়গায় একই জিনিস, আপনি খালি এটা মুখস্থ করে ফেলবেন যে খতিয়ান CSRS SA CSRS একদম CSSARS, এই ফর্ম এই উল্টাপাল্টা করেন না, এইভাবে দিবেন। সাবেক দাগ আপনার এত, SRS এত, শ্রেণী হচ্ছে জায়গাটা কি ধরনের, নাল হলে নাল, ইয়ে হইলে ইয়ে, পরিমাণ 8%, ঠিক আছে, এইভাবে দিবেন। তারপর হলফনামা দিয়ে দিবেন। দরখাস্তে যেহেতু আমাদের হলফনামা দিতে হয়, আপনি তফসিল দিলেন, তারপর হলফনামা দিবেন, তারপর হলফনামা দিয়ে আপনি দরখাস্তটা শেষ করবেন। ওকে, বুঝছেন? আর হলফনামা তো বুঝেনি, আপনার নাম দিবেন, পিতার নাম, মাতার নাম, স্যার তফসিলের ছবিটা আবার একটু দিবেন, স্ক্রিনশট। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি। স্যার ওই যে বিশদ স্যার ওই যে 151 দ্বারা লাগাইতে পারিনি, আদালতের সহজাত ক্ষমতার দ্বারাটা স্যার। হ্যাঁ, এটা সব জায়গায় লাগে না, এটা দুই একটা জায়গায় দেয় আর কি, এইখানে দিতে হবে না। আচ্ছা, বুঝছেন? হইছে, তফসিল হইছে? জি স্যার। আচ্ছা, তারপর দরখাস্তের মধ্যে আরো কিছু দরখাস্ত আছে, আরো কয়েকটা দরখাস্ত আমি অ্যাড করবো আজকে রাতে, অ্যাড করে কালকে আপনাকে ফরম্যাটটা আমি পিডিএফটা দিয়ে দিব, জাস্ট হচ্ছে আপনাকে নিয়ম কানুনগুলো দেখাই দিচ্ছি। তারপর ধরেন আরজি সংশোধন, ঠিক আছে, এখানে 151 ধারা এটা লাগায় ট্রেডিশনালি, আপনি এখানে দিয়ে দিবেন 6, 17 আর 151, ঠিক আছে, আরজি সংশোধনের জন্য। আর বাকি জিনিস সব সেম, ঠিক আছে। আরজিতে কি কি জিনিস সংশোধন করতে হবে আমি সহজ ভাষায় দিয়ে দিছি, এগুলো একটু ঠিকঠাক করে দিব আর কি, একটু এলোমেলো হয়ে রয়েছে। হ্যাঁ, যাই হোক, তো দরখাস্ত আপনার এই আগের ফরম্যাট তো সব ঠিক থাকবে। তারপরে হচ্ছে দরখাস্তকারী বাদী পক্ষে বিনীত নিবেদন, এই যে বাদী মামলার তফসিলভুক্ত জমির উপর ঘোষণামূলক ডিক্রির জন্য এই মোকদ্দমা দায়ের করেন, এটা আপনার লিখবেন। তারপর বর্তমানে মোকদ্দমাটি সমন জারির পর্যায়ে আছে, ঠিক আছে। আরজির খসড়া প্রস্তুতির সময় বাদীর আইনজীবী দ্রুততার কারণে কিছু মৃত ব্যক্তিকে ভুল করে বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করে ফেলেন, সেই ভুল সংশোধন করে মৃত ব্যক্তিদের ওয়ারিশের নাম সংযোজন করা প্রয়োজন। এই সংশোধনের ফলে মামলার প্রকৃতি এবং মূল বক্তব্যের কোনো পরিবর্তন হবে না এবং এতে বিবাদীদের ন্যায় বিচার প্রাপ্তিতে কোনো সমস্যা হবে না। বুঝছেন কিনা? একদম সহজ সরল ভাষায় যেগুলো আসে আর কি, এইভাবেই জিনিসটা দিছি। তাহলে সংশোধনের প্রস্তাব কি, 1 নম্বর এবং 2 নম্বর বিবাদীর অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করেছে বিধায় তাদের নাম আরজি থেকে কাটা যাবে, যেহেতু ভুলে আরজিতে চলে আসছে। এইভাবে আমি একটু সহজ ভাষায় জিনিসটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। 3 নাম্বার আপনার তমিজউদ্দিন মৃত্যুবরণ করে তার 2 কন্যা রেখে যাওয়ায় 1 এবং 2 নম্বর বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করা হোক। 4 নম্বরে এই এরা মৃত এদেরকে 3, 4, 5 নাম্বার বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত হবেন। 5 নম্বরে ইমুক মারা গেছে, ইমুক রেখে গেছে, 6, 7 নাম্বার বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত হবেন। 6 ও 10 নম্বরে সিরিয়াল সংশোধন করে 8 নম্বর ও 12 নম্বর করা হবে, যেহেতু বাদী বিবাদী কিছু কর্তন হয়েছে, তাহলে সিরিয়াল সংশোধন হয়েছে এইভাবে। তারপর হচ্ছে এই সংশোধন প্রয়োজনীয় আদেশ প্রদান করে, নাইলে প্রচুর ক্ষতির সম্মুখীন হবে, এই জিনিস আগের মতোই দিয়ে আপনার এখানে সত্য পাঠ দেওয়ার দরকার নাই, এইটা আমি ঠিক করতেছি, দিয়ে হলফনামা দিয়ে দিবেন, শেষ। ঠিক আছে, হলফনামা ওই আগের ফরম্যাট, হলফনামা সাক্ষী আবার আইনজীবী স্বাক্ষর, শেষ। ঠিক আছে, বুঝতে পারছেন? তাইলে আপনি আরজি সংশোধন এত কঠিন ভাবে না দেখে আমি যেভাবে দিছি, যে জাস্ট একটা ফরম্যাট দেখাইতে বার কাউন্সিল প্রস্তুতিতে আপনার সব পারলি হইছে, বুঝছেন? এই বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে হচ্ছে পক্ষভুক্তির যদি একটা ফরম্যাট দেখেন, আপনার পক্ষভুক্তি এক আদেশের আপনার 10-এর 2 উপবিধি বিবাদীর পক্ষভুক্তি, হ্যাঁ, বিনীত নিবেদন, দরখাস্তকারী পক্ষে বিনীত নিবেদন, এই যে এটার মধ্যে কি জাস্ট হচ্ছে এই জিনিসটা করে দিয়ে আপনার এটা শেষ করবেন। আর এটার নিচে আমি বাকি জিনিসগুলো যোগ করে আপনাকে কালকে দুপুরের পরে 2টার পরে আমার সাথে যোগাযোগ করলে আমি ড্রাফটিংটা আপনাকে দিয়ে দিব। তারপর আপনি এটা একটু দেখে টেকে প্রিন্ট আউট করে নিতে পারেন, কারণ এখানে সবগুলো ভাষা সহজ ব্যবহার করছি, বইয়ের মধ্যে বিভিন্ন কঠিন ভাষা দেওয়া হয়েছে, হয়তোবা ওগুলো আপনি মনে রাখতে পারবেন না, সময় নষ্ট হবে। জাস্ট হচ্ছে আপনি তো কোনো বিজ্ঞ আইনজীবী না, আপনাকে মাথায় রাখতে হবে আপনি হচ্ছে
শুধু ইয়ে করতে যাচ্ছেন, কি করতে যাচ্ছেন, আপনি হচ্ছে শুধু আরজির ফরম্যাটটা দিবেন আর দুই একটা কথা দিয়ে আপনি বুঝাই দিবেন যে আরজিতে সবকিছু আমি কি সবকিছু ধরতে পারছি এবং আমি পারি, এত জটিল কোনো কিছু করার দরকার নেই। আমি হচ্ছে 7-8টা আপনাকে আরজির ফরম্যাট দিয়ে দিব আর হচ্ছে 7-8টা দরখাস্ত দিয়ে দিব। এইগুলো একবার খালি একটু রিডিং দিবেন আর একটু প্র্যাকটিস করবেন। যেহেতু আমি আপনাদেরকে বলে দিয়েছি ঈদের আগে আপনারা হচ্ছে থিওরি শেষ করে ফেলেন, শিডিউল করে দিয়েছি। এখন হচ্ছে আপনাদের ড্রাফটিংটা আর প্রবলেমগুলো দেখবো, এক এক দিন এক একটা দেখে দেখে আমরা শেষ করব। তো আপনাদের ড্রাফটিং আশা করছি যে আর কোনো সমস্যা থাকবে না। এখন আপনাদেরকে কিছু পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দেন না দেন সেটা আপনার বিষয়। আমি হচ্ছে একটা শিডিউল করে দিব, ওই শিডিউলটা আপনাকে একটু লিখতে হবে, ঠিক আছে? শিডিউলটা আপনাকে একটু লিখতে হবে। এই শিডিউলে 1 সপ্তাহ পড়লে আপনি পাস করে যাবেন। আমি একটু শিডিউলটা আপনাকে দিয়ে দিব, করে দিব এখন, ঠিক আছে? আচ্ছা, আপনি আজকে হচ্ছে কত তারিখ আপনার খাতায় লিখেন, আজকে 13 তারিখ, আমি 14 তারিখ থেকে ধরবো, 14-6-25, ঠিক আছে? শিডিউল দিয়ে দিচ্ছি পড়ার, কারণ প্ল্যান ছাড়া আপনার কোনো কিছুই হবে না। 14 তারিখে আপনি পড়বেন হচ্ছে পেনাল কোড। সাথে থাকেন, আমি ঠিক করে নিই। 14 তারিখে পড়বেন আপনি পেনাল কোড, এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। প্লাস 75 তারিখে আপনি পেনাল কোড পড়েন, তারপর আমি একটা শর্ট সাজেশন দিয়ে দিব পেনাল কোড থেকে, তারপর বিস্তারিত সাজেশন তো দিবই। আর 15 তারিখ ওই দিনও পেনাল কোড প্লাস হচ্ছে লিমিটেশন, মানে 14 তারিখ আর আজকেও তো দিন, আজকেও তো আছে 13 তারিখ, আজকেরটা বোনাস 13, আজকে 13 তারিখ না, হ্যাঁ 13, আজকে পড়বেন আপনি পেনাল কোড। আজকে শাস্তির ধারাগুলো পড়বেন। শাস্তির ধারা পড়লে কি সুবিধা হবে, আমরা পেনাল কোডের ড্রাফটিং দেখবো আগামী ক্লাসে, পেনাল কোডের ড্রাফটিং দেখবো আগামী ক্লাসে। আর এই পেনাল কোডের ড্রাফটিং লিখতে হলে আপনাকে শাস্তির ধারা পড়তে হবে, শাস্তির কোন কোন জায়গায় ফোকাস করবেন আমি একটা প্রাইমারি আইডিয়া দিয়ে দিব একটু পরে, ওইটা আপনাকে দেখতে হবে। আচ্ছা, তো পেনাল কোড প্লাস লিমিটেশন, ঠিক আছে? আজকে এগুলো একটু দেখবেন। 15 তারিখে আপনাকে একটা এক্সাম দিতে হবে, ওই দিন পড়বেন সন্ধ্যা 7টায় এক্সাম, আপনি এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতি রাখবেন। 15 তারিখ মানে 15 তারিখ কি বার, আজকে হচ্ছে 13 তারিখ, হচ্ছে আজকে 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 রোববার। শুক্রবার, 14 তারিখ শনিবার, 15 তারিখ রবিবার। রবিবারের মধ্যে আপনাকে পেনাল কোড এবং লিমিটেশনের পূর্ণাঙ্গ প্রস্তুতি কমপ্লিট করতে হবে। কিভাবে করবেন এটা আমি বলতেছি, এখন আগে শিডিউলটা লেখেন। এক্সাম দিবেন 15 তারিখ সন্ধ্যা 7টায়, 7 PM, 7টা থেকে আপনার 8:30 পর্যন্ত। ওইভাবে প্রশ্ন করে রাখবো, আপনি দিবেন। আচ্ছা, এটা গেল একটা স্লট। তারপর 2 নাম্বার স্লটে যেটা দেখবেন 16-06-25, 16 তারিখ, 16 তারিখ প্লাস 17 তারিখ। 16 তারিখ কি বার পরে, এটা কি বার গেল, শুক্র শনি রবিবার, সোমবার মঙ্গলবার। মঙ্গলবারে আপনি পরীক্ষা দিবেন, 17 তারিখে আপনি পরীক্ষা দিবেন, আমি প্রশ্ন দিয়ে দিব গ্রুপে, এই 2 দিন পড়বেন। আর পরীক্ষা দিবেন হচ্ছে 17 তারিখ, 16 তারিখ 17 তারিখ পড়বেন। কি পড়বেন, এটা পূর্ণাঙ্গ প্রস্তুতি, শেষ পড়া। আপনি সিআরপিসি পড়েন, সিআরপিসি আর সিআরপিসির সাথে কি দিব, এসআরএক্ট না, সরি, সিআরপিসির সাথে এসআরএক্ট না, বার কাউন্সিল দেই, যেহেতু সিআরপিসি বড়, বার কাউন্সিল ছোট। এটা তাহলে 16 তারিখ সিআরপিসি বার কাউন্সিল পড়বেন, 17 তারিখও সিআরপিসি বার কাউন্সিল পড়বেন। এই শিডিউল থেকে ছুটতে গেলে আপনার ঝামেলায় পড়ে যাবেন, এটা যেভাবে কমপ্লিট করতে হবে। তাহলে 17 তারিখে আপনি পরীক্ষা দিবেন সন্ধ্যা 7টায়, 7টা থেকে 8:30, ঠিক আছে? এই দিন পরীক্ষা দিবেন সিআরপিসি আর বার কাউন্সিলের, ওকে?
মঙ্গলবার। তারপর 18 তারিখ, আমার বারটা ঠিক আছে কিনা আপনি একটু দেখেন তো। শুক্র শনি রবি সোম মঙ্গল, মঙ্গলবার পরীক্ষা এক্সাম। আচ্ছা 18 তারিখ, 18/6/25, 18 তারিখ আর 19 তারিখ, 19/6/25, 18-19 তারিখ এই 2 দিনের কি পড়বেন? আর বাকি থাকতেছে সিপিসি প্লাস এসআর। এখন কিন্তু একটা করে পড়লে হবে না, দুইটা করে আগাইতে হবে। তাহলে পরীক্ষা দিবেন কবে? 19 তারিখে। 19 তারিখে পরীক্ষা। 19 তারিখ কি বার? বৃহস্পতিবার মেবি। বৃহস্পতিবার এক্সাম। কিসের এক্সাম? সিপিসি আর এসআর এর। আর এর মধ্যে কি করতে হবে এগুলো আমি বলবো একটু পরে, সাজেশন দিব। একটু শিডিউলটা আগে লেখেন। এক্সাম এসআর একটার, সরি সিপিসি আর এসআর একটার। আচ্ছা 19। তারপর 20 তারিখে আরেকটা এক্সাম দিতে হবে। 20 তারিখের মধ্যে যেহেতু আমরা শেষ করব, 20 তারিখ এক্সাম দিবেন এভিডেন্স অ্যাক্ট। ঠিক আছে, শুক্রবার 20 তারিখ, ফ্রাইডে এক্সাম। আচ্ছা 20 তারিখে এক্সাম দিবেন এভিডেন্স অ্যাক্ট। তারপর 20 তারিখে আপনাকে দিতে হবে একটা, 20 তারিখে আপনি এক্সামটা দিবেন, প্রস্তুতি রাখেন। আর 20 তারিখে আমরা আপনার হচ্ছে একটা চূড়ান্ত মডেল টেস্ট নিব 4 ঘন্টার। ঠিক আছে, 20 তারিখে সকাল 9টা থেকে, শুক্রবার যেহেতু আপনারা সকাল 9টা থেকে পরীক্ষাটা দিবেন মর্নিং। আর এভিডেন্স অ্যাক্টের একটা প্রশ্ন এক ফাঁকে দিয়ে রাখবো, রাত্রে বা এক সময় দিবেন। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এক্সাম। আর 20 তারিখেই ওই দিনই আপনাকে একটা চূড়ান্ত এক্সাম দিতে হবে সকাল 9টা থেকে, মর্নিং 9টা থেকে আপনি শুরু করবেন, আপনি বাসায় বসে থেকে দিয়ে দিবেন। আর যারা হচ্ছে আপনারা আশেপাশে থাকেন বা ঢাকার মধ্যে থাকেন, আপনারা চাইলে শুক্রবার সকাল 9টায় শনি রাখরা যাত্রাবাড়ি এসে আপনি কি করতে পারবেন? সরাসরি পরীক্ষাটা দিতে পারবেন। যেহেতু আমাদের এখানে একটা পরীক্ষার ব্যবস্থা আছে। আপনার অন্য দিনও দিতে পারবেন এই শিডিউলে। সন্ধ্যায় যদি না আসতে, আপনি আসতে বলবো না, যারা আসে এরাই আসুক। আপনারা হচ্ছে শুক্রবার যদি ফ্রি থাকেন তাহলে শনি রাখরা যাত্রাবাড়ি এসে আপনি পরীক্ষাটা দিতে পারবেন শুক্রবার 9টা থেকে 10, 11, 12, 1টা পর্যন্ত, 1 PM দিয়ে আপনি নামাজে চলে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা মডেল টেস্ট, মডেল টেস্ট 1। তারপর আমরা শুক্রবার আরেকটা মডেল টেস্ট নিব আপনার 3টা থেকে, ওই দিন 2টা মডেল টেস্ট নিব 3টা থেকে 3, 4, 5, 6 সন্ধ্যা 6টা 2টা মডেল টেস্ট নিব। এই 2টা মডেল টেস্ট থেকে আপনি পরীক্ষায় যাতে কমন পেয়ে যান। ঠিক আছে, এখন আপনারা দিবেন, এটা অফলাইনে নিব। আপনারা চাইলে এখানে শরীক হইতে পারেন অনলাইনে, আর অফলাইনে কেউ আসতে চাইলে যাত্রাবাড়ি শনি রাখরা এসে পরীক্ষা দিতে পারবেন। 3টা থেকে 6টা, 4, 5, 6, 7টা, সরি 7টা পর্যন্ত মডেল টেস্ট 2, চূড়ান্ত মডেল টেস্ট। এটা মডেল টেস্ট 2। এই হচ্ছে শুক্রবারের প্ল্যান। তারপর 21 তারিখ বাদ থাকবে 22 তারিখ রবিবার, 22 তারিখ 22, 6, 25, 22 তারিখ আরেকটা চূড়ান্ত মডেল টেস্ট হবে। সেটা আপনারা টাইমটা পরে জানাই দিব, 22 তারিখের মডেল টেস্টটা কখন নিব। এটাও 4 ঘন্টার একটা মডেল টেস্ট হবে, 4 আওয়ার। তারপর 23 তারিখ বন্ধ, 24 তারিখ আরেকটা মডেল টেস্ট নিব, সেটা টাইমটাও পরে জানাবো, 4 আওয়ার, 4 ঘন্টা। 24 তারিখ পরে আমাদের পড়াশোনা শেষ। তারপরে আমি যে সাজেশনটা আপনাকে 2-3 দিনের মধ্যে দিয়ে দিব, যে সাজেশন বলতে প্রশ্ন করে গ্যাপ দিয়ে রাখবো, উত্তরটা আপনি নিজ হাতে লিখবেন। এরকম ভাবে ধরেন যে আপনার তামাদি থেকে 5টা, দণ্ডবিধি থেকে 10টা, সিআরপিসি থেকে 10টা, এরকম 10টা 10টা, ছোট সাবজেক্ট থেকে 5টা 5টা, বড় সাবজেক্ট থেকে 10টা 10টা করে প্রশ্ন বা টপিক দিয়ে রাখবে। এগুলো থেকে পরীক্ষায় চলে আসবে। কিন্তু এটা আগে দিব না, কারণ আগে দিলে আপনি এটা নিয়ে পরিচয় থাকবেন, তখন আবার রিস্ক হয়ে যাবে। তো এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা চূড়ান্ত মডেল টেস্ট 24 তারিখ দিব। আর 25, 26, 27 এই 3 দিন আপনি বাসায় কি করবেন? শুধু সাজেশন যেটা দিব, শর্ট সাজেশন,
এই সাজেশনটা আপনি কি করবেন, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস এবং প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, প্র্যাকটিস প্লাস প্র্যাকটিস। সাজেশনটা পিডিএফ দিয়ে দিব ড্রাফটিং এর মতো, ঠিক আছে, ধাপে ধাপে দিব। আগে দেওয়ানি ড্রাফটিং দিব, তার একদিন পরে ফৌজদারি ড্রাফটিং দিব, হয়তো বা তারপরের দিন সাজেশনটা দিব। মানে সাজেশনটা পেতে আপনার আরো 2 থেকে 3 দিন অপেক্ষা করতে হবে। সাজেশনটা তো আমরা তৈরি করতেছি এটা লাস্ট 3 দিনের পড়ার জন্য। আর এমনি ফাঁকে ফাঁকে একটু দেখবেন প্রতিদিন 1 ঘন্টা করে সাজেশনটা, যেটা আপনি পাবেন হয়তো বা 13 তো আজকে 14 15 16 তারিখে সাজেশনটা পাবেন। আর কালকে দেওয়ানির ড্রাফটিং পাবেন 14 তারিখে, এর পরের দিন ফৌজদারি ড্রাফটিংটা পাবেন 15 তারিখে, আর 16 তারিখে সাজেশন। এইভাবে 3 দিনে পর্যায়ক্রমে আমি পিডিএফটা দিয়ে দিব আপনাদেরকে। আর নোট যেটা নিচ্ছেন ওইটা ওখান থেকে পড়তে থাকেন। আর প্রবলেমগুলা আপনার নিয়ে আমার যেটা বক্তব্য, আপনি হচ্ছে বিগত 2000 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত যত প্রবলেম আছে সবগুলো আপনি সলভ করবেন। কেমনে সলভ করবেন এটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, আপনারা কি তাইলে শিডিউল এবং মডেল টেস্টটার প্রথম ইন্ডিভিজুয়াল 2টা করে মডেল টেস্ট, এটা ইন্ডিভিজুয়াল মডেল টেস্ট, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এক্সাম এবং মডেল টেস্ট, এটা তারপরে এটা ইন্ডিভিজুয়াল, এটা ইন্ডিভিজুয়াল বলতে দুইটা করে আর কি। আর শুক্রবারে হচ্ছে একদম 4 ঘন্টার মডেল টেস্ট, ঠিক আছে, 2টা মডেল টেস্ট হবে শুক্রবারে, সকাল 9টা থেকে 1টা, বিকাল 3টা থেকে 7টা। 2টা মডেল টেস্টের মধ্যে থেকে অনেক প্রশ্ন আপনি পরীক্ষায় কমন পেয়ে যাবেন। এই জন্য আমি 2টা মডেল টেস্ট নিয়ে আপনাকে পরীক্ষায় নিশ্চিন্ত করে দেওয়ার জন্য এটা ব্যবস্থাটা করেছি। মানে 20 তারিখের মধ্যে আপনার প্রস্তুতি চূড়ান্ত হবে। তাহলে 2টা মডেল টেস্ট চূড়ান্ত দিচ্ছেন, আর একটা দিবেন 22 তারিখ, আর একটা দিবেন 24 তারিখ। তাহলে এখানে 2টা 3টা 4টা মডেল টেস্ট দিচ্ছেন, চূড়ান্ত মডেল টেস্ট 4টা। এই 4টা থেকে আপনি প্রশ্ন কমন পেয়ে যাবেন, আমি যতটুকু মনে করি আর কি, ঠিক আছে। যদিও আমি পড়ানোর সময় আপনাকে শর্ট কখনোই ফলো করতে বলি না, আপনি সবই পড়তে বলি, কিন্তু তারপরে চূড়ান্ত ভাবে আমি যেগুলো দিব এগুলাই ভালো করে দেখবেন। 25 26 27 তারিখ সাজেশন দিবে, দেখবেন, যেটা আমি পিডিএফ দিয়ে দিব, প্র্যাকটিস করবেন আর প্র্যাকটিস। আচ্ছা, এখন চলে আসেন ইন্ডিভিজুয়াল 2টা সাবজেক্টের পেনাল কোড এবং লিমিটেশন আপনি কিভাবে পড়বেন এটা একটু বলে দেই। তারপরের পরীক্ষা যেহেতু সিআরপিসি বার কাউন্সিল, এটা পরে বলবো। এইটা সম্পর্কে আমি 10 মিনিট একটু বলে দেই যে পেনাল কোড, আপনি প্রথম পেনাল কোডের আপনি বিগ কোশ্চেন যেগুলো ডেসক্রিপটিভ, ঠিক আছে, এই কোশ্চেনগুলো পড়ার জন্য আপনি কিভাবে পড়বেন এটা আমি যদি বলে দেই, আগেও বলে দিছি, এখন আমি সবসময় বলতেছি আপনাকে 2 মিনিটে আমি সাজেশনটা দিয়ে দিব, শর্ট সাজেশনটা। তারপর তো লিখিত সাজেশন পাবেনই। আপনি প্রথমেই অপসহায়তা পড়বেন। এই আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, প্রথমেই আপনি এই সাজেশন যদি ফেল করেন তাহলে আপনি নিশ্চিতভাবে পরীক্ষায় ফেল করে যাবেন, ঠিক আছে। এই সাজেশন ফেল করা যাবে, এই সাজেশন না, ঠিক, এই প্ল্যান ফেল করা যাবে না, এই প্ল্যান ফেল করা যাবে না। যেহেতু ঈদের ছুটিতে অনেক সময় নষ্ট করে ফেলছেন, এখন একটু অ্যাক্টিভ হন। বিগ কোশ্চেনের মধ্যে 1 নাম্বার লেখেন অপসহায়তা, এটা আগে পড়বেন। এই পেনাল কোডের সর্বপ্রথম অপসহায়তার নীতিগুলা 107 থেকে 120 পর্যন্ত। তারপর লেখেন অপরাধমূলক ষড়যন্ত্র 120 এর ক 120 এর খ, এটা দেখবেন, দুইটা টপিক হইলো। তারপরে 3 নাম্বার টপিক লেখেন, যদিও তারপরে আমি সাজেশন লিখিত আকারে দিয়ে দিব, এখন আমি আপাতত আপনাকে একটু হিন্টস দিয়ে রাখছি। আচ্ছা, তারপরে 3 নাম্বার টপিক লেখেন মানহানি, আসামির আত্মপক্ষ সমর্থনের জায়গা বা ব্যতিক্রম। 4 নাম্বার টপিক লেখেন আপনার, আমি গুরুত্বের দিক দিয়ে যেটা আগে, এটা আগে দিচ্ছি, আঘাতের মূলনীতি 319 থেকে 330 পর্যন্ত পড়বেন। তারপরে যেহেতু ড্রাফটিং আছে আমাদের পানিশমেন্ট প্রবলেম জানতে হবে, এই জন্য এগুলো পড়তে হবে। তারপর 6 নাম্বার টপিক লেখেন সাধারণ ব্যতিক্রম, এটা গুরুত্বের দিক থেকে এবার একটু কমে গেছে আমার কাছে মনে হচ্ছে। তারপর সাধারণ ব্যতিক্রম 76 থেকে 106 পড়বেন, এখান থেকে ভেঙে ভেঙে পড়বেন, কে কিভাবে ফৌজদারি দায় থেকে অব্যাহতি পায়, আপনার বিচারক কিভাবে অব্যাহতি পায়, একটা ছোট ক্ষতি করে সে কিভাবে অব্যাহতি পায়, হ্যাঁ, একটা পুলিশ ভুলে আরেকজনকে ধরছে সে কিভাবে অব্যাহতি পায়, সম্মতি নিলে কিভাবে অব্যাহতি পেতে পারেন, কোন একটা দুর্ঘটনা ঘটে গেলে, কোন একটা মৃত্যু হইলে
সম্মতি ছাড়া যদি কেউ কোনো কিছু করে সেখানে কিভাবে কি পেতে পারে, তারপর শুধু যোগাযোগের দিক থেকে যদি একটা কমিউনিকেশন থেকে কেউ আপনার মরে যায়, তো সেখানে আপনি কিভাবে ফৌজদারি দায় থেকে অব্যাহতি পেতে পারেন, এই যে বিষয়গুলা, ঠিক আছে। তারপর আত্মরক্ষার্থে কিভাবে ফৌজদারি দায় থেকে অব্যাহতি পেতে পারেন, এই যে বিষয়গুলা 96 থেকে 106 ধরে ধরে পড়ে ফেলবেন। আচ্ছা, তারপরে কি পড়বেন? 7 নম্বর, 7 নম্বর পড়বেন খুন ভার্সেস অপরাধজনক নরহত্যা। মানে 299 থেকে 310 পর্যন্ত 7 পর্যন্ত 8 পর্যন্ত পড়ে ফেলবেন। 299 থেকে 308। তারপর 8 নাম্বার পয়েন্টে চলে যান। 8 নাম্বার পয়েন্টে লেখেন সম্পত্তি সংক্রান্ত অপরাধের আপনার সমস্ত বিষয় লেখেন। সম্পত্তি সংক্রান্ত পরীক্ষা এইভাবে আসতে পারে যে সম্পত্তি সংক্রান্ত অপরাধগুলা কি কি, দণ্ডবিধির আলোকে তুমি এটা একটু বুঝায়া বলো, বর্ণনামূলক প্রশ্ন। তাহলে সম্পত্তি সংক্রান্ত অপরাধ 278 378 থেকে আপনার যা যা আছে সবগুলা আপনাকে লিখতে হবে। চুরি, বলপূর্বক গ্রহণ, ডাকাতি, তার মানে এই প্রশ্ন পড়লে আপনার সব পড়া হয়ে যাবে। তারপর 9 নাম্বার লেখেন মানব দেহ সংক্রান্ত অপরাধগুলা কি কি, সেটা আপনাকে এক্সপ্লেন করতে বলবো আমরা। হ্যাঁ, এই যে খুন টুন এগুলা সব চলে আসবে, অ্যাবর্ষণ, আঘাত, সব, ধর্ষণ। আচ্ছা, তারপরে 10 নাম্বার যদি আমি আলাদা করে আরেকটা বলি, আপনার মনুষ্যহরণ আর অপহরণের মধ্যে পার্থক্য কি, এই জায়গাটা পড়বেন। তারপর 11 নাম্বার পয়েন্টে ডেফিনেশন পড়বেন। ডেফিনেশন, বইয়ের সকল ডেফিনেশন, যেটা আমার যদি এমসিকিউ বই থাকে ওই এমসিকিউ বইয়ে দেখেন সংজ্ঞার একটা চার্ট করা আছে, আইন বিচরণ এমসিকিউ উইন বই, ঠিক আছে, ওই এমসিকিউ বই থেকে ওই সংজ্ঞাগুলা পড়ে ফেলবেন। তারপর 12 নাম্বার টপিক লেখেন প্রবলেম। প্রবলেম, এখন প্রবলেম কেমনে পড়বেন, এটা হচ্ছে কথা। প্রবলেম পড়তে হইলে আপনার দ্বারা শাস্তির দ্বারা জানা থাকতে হবে, নাইলে আপনি প্রবলেম পারবেন না। যেমন আমি যদি একটা প্রবলেম বলি আপনাকে, সাপোজ, একটু সাথে থাকেন, আমি একটা প্রবলেম নিয়ে আসি, দেখি, একটু সাথে থাকেন। কোথায় আছে এটা? একটু সাথে থাকেন, আমি একটা প্রবলেম নিয়ে আসবো এখন। আচ্ছা, একটা প্রবলেম দেখেন, ঠিক আছে, একটা বড় প্রবলেম আনছি, এটা 2006 সালে আসছিল। আচ্ছা, এই প্রবলেমটা একটু একজন পড়েন আর বাকিরা একটু ভালো করে শুনেন, তারপর আমি আপনার হচ্ছে প্রবলেম দেখবেন সহজ হয়ে যাবে। পড়েন তো একজন, এটা কে আছেন? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার করতেছে। পড়েন। তার উদ্দেশ্য কার্যকর করিবার জন্য এক্স এর জমিতে যায়, এক্স এবং তাহার লোকজন অগ্রসরীদের বাধা দেয়, ফলে উভয় পক্ষে মারাত্মক ঝগড়া সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে এ লাঠি দিয়া এক্স এর মাথায় আঘাত করিয়া মারাত্মক জখম করে, ফলে এক্স আচ্ছা, মাটিতে একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এখন দেখেন, সাধারণ উদ্দেশ্য কার্যকর করিবার জন্য এক্স এর জমিতে যায়, ঠিক আছে, কারা যায়? আচ্ছা, প্রশ্নটা একটু কেটে গেছে। আচ্ছা দাঁড়ান, প্রশ্নটা একটু কেটে গেছে, দাঁড়ান, একটু 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 সাথে থাকেন।
এই প্রশ্নটা বুঝলেই আপনি অনেক কিছু পারবেন সলভ করতে। এখন পড়েন, হ্যাঁ এখান থেকে পড়েন, আবার রিপিট। এ বি এ সি ডি ই এফ বেআইনি জনতাবদ্ধে এক্স এর এক খণ্ড জমি বলপূর্বক দখল করিবার এক সাধারণ উদ্দেশ্যে লাঠি, ফলা, ড্যাগার প্রভৃতি মারাত্মক অস্ত্রসজ্জা সজ্জিত হইয়া ওই সাধারণ উদ্দেশ্য কার্যকর করিবার জন্য এক্স এর জমিতে যায়। এক্স এবং তাহার লোকজন আগ্রসরীদের বাধা দেয়, ফলে উভয় পক্ষে মারাত্মক ঝগড়া সৃষ্টি হয়। আচ্ছা থামেন, ঝগড়া একটু 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 থামেন, আমি একটা জিনিস বুঝাই নেই। দেখেন এখানে 6 জন লোক বেআইনি জনতাবদ্ধ হয়ে এক্স নামে একটা লোক আছে, ওই লোকের জমিতে বলপূর্বক দখল করিবার জন্য একটি সাধারণ উদ্দেশ্যে মানে কি সবার উদ্দেশ্য এক, লাঠি, ফলা, ড্যাগার, ঠিক আছে? লাঠি তো লাঠি, ফলা তো ওই যে আপনার তীরের মতো থাকে যে এটা, আর ড্যাগার তো ড্যাগারই প্রভৃতি মারাত্মক, এই কথা বলেন না, একজন শুধুই থাকেন, অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া ওই সাধারণ উদ্দেশ্য, তাদের যে সাধারণ উদ্দেশ্য ছিল কার্যকর করার জন্য এক্স এর জমিতে যায়। এক্স তাহার লোকজন আগ্রাসীদের বাধা দেয়, এক্স তো বাধা দিবেই তার জমিতে যদি যায় দখল করবার জন্য, ফলে উভয় পক্ষে মারাত্মক ঝগড়ার সৃষ্টি হয়। এতটুকু বুঝছেন কিনা? তাইলে এতটুকু আগে মাথায় নেন, তারপরের পার্টটা হ্যাঁ পড়েন। ঝগড়ার এক পর্যায়ে এ লাঠি দিয়া এক্স এর মাথায় আঘাত করিয়া মারাত্মক জখম করে, ফলে এক্স পড়িয়া যায়। মাটিতে এর পড়িয়া যায়। ফলাফলে বাম পায়ে আঘাত করিয়া সাধারণ এক কাটা জখম করে, এক্স ঘটনাস্থলে মারা যায়। ঘটনাস্থলে মারা যায়। দেখেন তাইলে এইখানে কি হইছে, একটু সাথে থাকেন, আপনার একটু নেটের সমস্যা। আচ্ছা, এ লাঠি দিয়া এক্স এর মাথায় আঘাত করিয়া মারাত্মক জখম করে, ফলে এক্স মাটিতে পড়িয়া যায়। আর এফ কি করছে, ওই যে 5 জন 6 জন, এখানে এই 6 জনের বর্ণনাগুলো আর কি। এফ কি করছে, এক্স এর বাম পায়ে আঘাত করে সাধারণ কাটা জখম তৈরি করে এক্স ঘটনাস্থলে মারা যায়, ঠিক আছে? একজন হচ্ছে মাথায় আঘাত করছে, আর একজন হচ্ছে বাম পায়ে সাধারণ আঘাত করছে, এক্স ঘটনাস্থলে মারা যায়। এগুলো একটু ভালো করে শুনেন, কারণ শুনলে আমি পরে এগুলো বুঝাইতে সুবিধা হবে। তারপরে সংঘর্ষ চলাকালে ফলা দিয়ে এক্স এর কনিষ্ঠ পুত্র, আচ্ছা আমি পড়তেছি, আপনার এখানে একটু সমস্যা। এক্স, আপনি মিউট থাকেন। সংঘর্ষ চলাকালে বি ফলা দিয়ে এক্স এর কনিষ্ঠ পুত্র ওয়াই এর তলপেটে আঘাত করিয়া মারাত্মক জখম করে, সি তার হাতে ফলা দিয়া ওয়াই এর ডান কবজিতে মারাত্মক জখম করে। হসপিটালে 45 দিন চিকিৎসার পর ওয়াই সৌভাগ্যবশত মারাত্মক জখম হইতে বাঁচিয়া যায়। আচ্ছা, ডি তাহার হাতে থাকা লাঠি দিয়া জেড এর মাথায় আঘাত করিয়া সাধারণ জখম করে, ঠিক আছে? সাধারণ জখম করে। সংঘর্ষ চলাকালে এ বি এফ সামান্য জখম প্রাপ্ত হয়। আচ্ছা, এটা সমস্যা নাই, এটা তো হইতেই পারে। আচ্ছা, কোন আইনের কোন ধারা অনুযায়ী 6 ব্যক্তির বিরুদ্ধে তাহাদের ব্যক্তিগত এবং সমষ্টিগত অপরাধের জন্য অভিযোগ গঠন করবেন, কারণ ব্যাখ্যা করেন। ব্যক্তিগতভাবে কিভাবে আপনার ব্যক্তিগত অভিযোগ যদি গঠন করেন আপনি ইন্ডিভিজুয়ালি, কিভাবে গঠন করবেন, সমষ্টিগত যদি বিবেচনা করেন সেটা কিভাবে করবেন, এটা জানতে চাচ্ছি আমরা। এটা 2006 সালে আসছে। তাহলে এই একটা বড় প্রবলেম যদি আপনি সলভ করতে পারেন, আমি শিওর যে আপনি ছোট প্রবলেম গুলা আপনার জন্য কোনো সমস্যা তৈরি করতে পারবে না, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছেন? এই কথা বলতেছেন কেন? বুঝছেন বিষয়গুলা? স্যার এখানে তো ওই ফ্রেম যেটা অভিযোগ গঠনের এটাই আমরা বের করব, তাই না? আচ্ছা, এখানে যে ফ্যাক্টটা, এখানে আপনার এ কি অপরাধ করছে, ইন্ডিভিজুয়ালি যেহেতু চাইছে প্রশ্নটা যে ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে, তাহলে প্রথম আপনি কি লিখবেন? প্রথম লিখবেন যে বিচার্য বিষয়। কি লিখবেন? বিচার্য বিষয়। এখন এত লম্বা ঘটনা, ঠিক আছে? এত হ্যাঁ, আপনার সাউন্ড করেন না, সাউন্ড করবেন না, ঠিক আছে? এত লম্বা ঘটনা তো আপনি করতে পারবেন না, এই কি জানি এই যে এই খাতায় লিখতে পারবেন না। তো সহজ বুদ্ধি হচ্ছে বর্ণিত ঘটনায় লিখবেন। কি লিখবেন? যদি ঘটনাটা বড় হয় তাহলে আপনি ঘটনা লেখার দরকার নাই, লিখবেন বর্ণিত ঘটনায়। কি? বর্ণিত ঘটনায়। এ বি সি ডি ই এফ এর বিরুদ্ধে ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে অভিযোগ গঠন, ঠিক আছে? এটা আপনার বিচার্য বিষয়।
যে ব্যক্তিগত আপনাকে তো লাস্টে কি বলছে এটা দেখেন, ব্যক্তিগত এবং সমষ্টিগত অপরাধের জন্য অভিযোগ গঠন করবেন। তাহলে বিচার্য বিষয় তো এটা যে বর্ণিত ঘটনা অনুসারে, ওই প্রশ্নে বর্ণিত ঘটনা অনুসারে এ বি সি এফ এর বিরুদ্ধে সমষ্টিগতভাবে এবং ব্যক্তিগতভাবে কি কি অভিযোগ গঠন করা যায়, এটা হচ্ছে বিচার্য বিষয়। তাই তো, বুঝছেন? বুঝছি ভাইয়া। জি স্যার। আচ্ছা, এখন আইনগত পর্যালোচনা কি এটা দিবেন। তারপর লিখবেন যে বর্ণিত ঘটনায় এ বি সি ডি ই এফ, এই যে দেখেন এই প্রশ্ন থেকে নিবেন, আইনি জনতাবদ্ধে এক্স এর এক খণ্ড জমি দখল করিবার এক সাধারণ উদ্দেশ্যে, ঠিক আছে, এত অস্ত্র শস্ত্র সজ্জিত হইয়া এক্স এর জমিতে যায়, যাহা দণ্ডবিধির 149 ধারার অপরাধ। যেহেতু তারা হচ্ছে 6 জন, 5 জনের বেশি, তার মানে বেআইনি সমাবেশ ঘটেছে। আর বেআইনি সমাবেশ ঘটে থাকলে সবাইকে আপনি কত ধারায় দায়ী করতে পারবেন? 149। 149 ধারা। তাহলে আপনি কমন যে বিষয়টা, এটা আপনি বলে ফেলবেন যে এটা কোন ধারার অপরাধ? 149 ধারার অপরাধ। এই মিউট হয়ে যান, কথা বলে মিউট হয়ে যান। এই আপনার শ্বাসের শব্দ আমি শুনতে চাচ্ছি না, সুসু শব্দ। 149 ধারার অপরাধ, তাইলে এটা আপনি লিখলেন বর্ণিত ঘটনায় সবার বিরুদ্ধে যেই কমন যে অভিযোগটা, এটা 149। এখন এর বিরুদ্ধে ইন্ডিভিজুয়ালি কি অভিযোগ আনা যায়, এটা আপনি পরে দেখবেন। এখানে পরে দেখবেন যে এ কি করছে, মাথায় জখম করছে, তাইলে এটা 326 ধারার অপরাধ। আচ্ছা, তারপরে এক্স কি করছে, মাটিতে পড়ে যায়, এফ ফলা দিয়ে ই করে, তাহলে 326। আবার দেখেন ঘটনাস্থলে মারা যায়, তাহলে 302। তারপরে আপনার সংঘর্ষ চলাকালে বি এর ঘনিষ্ঠভাবে তলপেটে মারাত্মক জখম করে, 326। তারপর সি ফলা দিয়ে কবজিতে মারাত্মক জখম করে, 326। আর 300 এটা আপনার হচ্ছে কি দিয়ে, ফলা দিয়ে, তাহলে এটা আপনি 323 অথবা 324 দ্বারাই ফেলতে পারেন, অথবা মারাত্মক যদি হয় 326 দ্বারাও দিতে পারেন, সমস্যা নাই। তারপরে জেড এর মাথায় আঘাত করে সাধারণ জখম করে, এটাকে আচ্ছা, ও ডি সাধারণ জখম করে, তাহলে এটা 323। সাধারণ জখম হচ্ছে কত, 323। আচ্ছা, ডি এর যে ইয়েটা, তারপর সংঘর্ষ চলাকালে সামান্য জখম, আচ্ছা এটা না, আচ্ছা, তো এইটা হচ্ছে ব্যক্তিগত অভিযোগটা আপনি দিলেন। হ্যাঁ, তারপরে সমষ্টিগত ভাবে বলবেন, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বিষয়গুলা শেষ। তারপর আপনি বলবেন সমষ্টিগত অপরাধের জন্য আপনার যে লিখবেন যে সমষ্টিগতভাবে সকলের বিরুদ্ধে এ বি সি ডি ই এফ এর বিরুদ্ধে আপনার 149, 323, 326 আর হচ্ছে 302 এই ধারায় আপনার কি, আপনার অভিযোগ আনা যাবে। এই হচ্ছে ইন্ডিভিজুয়াল এবং সমষ্টিক। এখন আপনি চাইলে তাদের আইনগত পর্যালোচনা, আইনগত ভিত্তি, এই কোন কোন ইন্ডিভিজুয়াল কোন কোন অপরাধের জন্য শাস্তিগত, যদি সময় থাকে দিবেন, আমার মনে হয় দরকার নাই, এত সময় পাবেন না। এটা লিখবেন, তারপর ইন্ডিভিজুয়ালি আপনার কি কি অপরাধ হয়েছে, এ এর, বি এর, সি এর, ডি এর, এফ এর, এগুলা দিবেন। দিয়ে আপনি লিখবেন সমষ্টিগতভাবে সকলের বিরুদ্ধে দণ্ডবিধির 149, 323, যেহেতু সাধারণ জখম করছে একজন, আর গুরুতর জখম 326, আর হচ্ছে আপনার 302, এই ধারায় কি অভিযোগ আনয়ন করা যাবে। কাদের বিরুদ্ধে? সবার বিরুদ্ধে, এ বি সি ডি ই এফ, সকলের বিরুদ্ধে। তাহলে শেষ, আপনার অ্যান্সার শেষ, আপনি ভালো মার্ক পেয়ে যাবেন। সিদ্ধান্ত দিব না স্যার, সিদ্ধান্ত। হ্যাঁ হ্যাঁ, সিদ্ধান্ত, এটাই তো সিদ্ধান্ত দিবেন, ঠিক আছে। আইনানুগ পর্যালোচনা ইটি করে তারপর সিদ্ধান্ত দিয়ে দিবেন, বুঝছেন? এই হচ্ছে বড় একটা প্রবলেম। এখন আমি আরেকটা প্রবলেম দিব, ছোট একটা প্রবলেম, এটা আপনারা, এটাও বিগত সালেরই একটা প্রশ্ন। এটা দিছি কেন, যাতে আপনি এই সমস্যা পারলে আপনি বাকি সব সমস্যা আপনি পারবেন, এটা নিশ্চিত থাকেন, বুঝছেন? আচ্ছা, আরেকটা প্রবলেম দিব, এটা হচ্ছে প্রবলেমটা কিভাবে পড়বেন এই জিনিসটা দেখাচ্ছি আমি। প্রবলেমের ক্লাসও করব, এই জন্য আমি বলছি যে ঈদের পরে আপনি থিওরি পড়েন, ঈদের পরে আপনি প্রবলেম আর ড্রাফটিং এর জন্য সময় রাখেন। আচ্ছা দেখেন এই প্রবলেমটা, এটাও এক সালে আসছে। এখন এই প্রবলেমটা আপনি কিভাবে সলভ করবেন, এটা একজন পড়েন, গাইড লেগে গেছে, পড়েন তো এটা। জৈনেক রশিদকে খুন করা হয়। তদন্তকালে প্রকাশ পায় যে হত্যা সংগঠনের জন্য 3 ভাই কলিম, রহিম ও সগীর ষড়যন্ত্র করিয়াছিল।
গভীর রাত্রে কলিম মৃত রশিদের ঘরে প্রবেশ করে এবং দুই ভাই রহিম ও সগীর দরজায় পাহারায় থাকে। কলিম চুরির আঘাতে রশিদকে হত্যা করে। এই অবস্থায় আসামিগণকে কোন আইনের কোন ধারায় অভিযুক্ত করা যাইবে? আচ্ছা, এটা একটা প্রশ্ন। ঠিক আছে, এখন ধরেন যে আপনার শাস্তির দ্বারা বেশি পড়তে হবে কেন? প্রবলেম সলভের জন্য, ড্রাফটিং লেখার জন্য। যদি এটা নিয়ে একটা ড্রাফটিং লিখতে বলে কথার কথা, তখন আপনি কিভাবে ড্রাফটিং লিখবেন যদি আপনি ধারা না পারেন? তাইলে আপনার পেনাল কোডের শাস্তি নিয়ে অনেকেই মানে বেখেয়াল, অনেকেরই কোনো খেয়াল নাই, খালি প্রশ্ন দাও প্রশ্ন দাও প্রশ্ন দাও। কি প্রশ্ন? বড় বড় প্রশ্ন দাও, আমি এমসিকিউতে শাস্তি এমসিকিউতে লাগে, আমি কেন শাস্তি করবো, এই একটা কনসেপ্ট অনেকেরই আছে। কিন্তু এই কনসেপ্ট না পারলে আপনি হচ্ছে মুখ থুবড়ে পড়তে পারেন। কেন? আপনি পেনাল কোডের প্রবলেমও পারবেন না, আপনি ড্রাফটিংও লিখতে পারবেন না। তাইলে শাস্তির দ্বারা যদি আপনি বেশি বেশি পড়েন, সুবিধা হবে কি? সুবিধা হবে আপনার কি সুবিধা হবে? দায় নির্ধারণের আপনার ক্ষেত্রে পেনাল কোডের প্রবলেম এবং ড্রাফটিং অনেক সুবিধা হবে। আপনি শাস্তিটা ভালো করে পড়েন। কোন কোন শাস্তি কোন কোন জায়গা থেকে পড়বেন এটা আগে বলেছি, প্রয়োজনে এখন যদি পারি বলবো। আচ্ছা দেখেন, তাহলে এটা আপনি সমস্যা হিসাবে দেখবেন না। আপনি মনে করবেন আপনার সামনে একজন আইসা বলতেছে, আপনি শুনতেছে রশিদকে খুন করা হয়েছে, যে হত্যা সংগঠনের জন্য 3 ভাই কলিম, রহিম, সগীর ষড়যন্ত্র করছে। গভীর রাতে কলিম কি করছে? রশিদের ঘরে ঢুকছে, 2 ভাই পাহারা দিছে। তাহলে এই 2 ভাই তো অপরাধে জড়িত নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে কলিম ছুরির আঘাতে হত্যা করে এই অবস্থায় কিভাবে অভিযুক্ত করা যেতে পারে? তাহলে এখন যেহেতু হত্যা হয়েছে, তাহলে 302 তো আসতেছে, তাই না? এখন 302 এর অপরাধটা ইন্ডিভিজুয়াল যদি আপনি নেন, তাহলে কার অপরাধ হচ্ছে 302 এর? কলিমের সরাসরি। তাহলে ইন্ডিভিজুয়াল যদি অপরাধ চিন্তা করেন, তাহলে কলিম দায়ী এই ক্ষেত্রে। আচ্ছা, এখন রহিম আর সগীর এদেরকে কি করবেন? এইভাবে চিন্তা করবেন প্রশ্ন নিয়ে। ঠিক আছে, কি রহিম আর সগীর এদের কি অবস্থাটা দাঁড়াবে? তো এরা যেহেতু 34 সহায়তা করছে, কিসের সহায়তা করছে? খুনের সহায়তা। খুন করার সহায়তা। এবং সবার আপনার হচ্ছে পরিকল্পনা যদি এক থাকে মনে করেন, হ্যাঁ, এবং যদি তারা সবাই মিলে একটা ষড়যন্ত্র করে, তাহলে তো সবার পরিকল্পনা একই। তাহলে আপনি বাকি যে আপনার 34 ধারা দিয়ে দায় নির্ধারণ করতে পারেন, 109 দিয়ে আপনি দায় নির্ধারণ করতে পারেন, আপনি তারপরে 302 লিখবেন, তাই তো? আচ্ছা, 109 দিয়ে আপনি কেন দায় নির্ধারণ করতে পারেন? আপনি দেখেন এখানে এই মারছে কে? খুন করছে কে? কলিম। কলিম। আর বাকি 2 জন কি করছে? ঘরের দরজায় পাহারা দিছে। তো ওরা কি সহায়তা করছে কিনা অপরাধে? হ্যাঁ, সহায়তা করছে। তাহলে সহায়তা করলে সেটা কোন ধারা দিয়ে যায়? 109। আচ্ছা, সহায়তা বলতে 107 ওখানে বলছে। আর 109 এর এটা আপনি এই জন্য নিতে পারেন যে আপনার ওইটা হচ্ছে দায় নির্ধারণের জন্য একটা ধারা, যেহেতু ওখানে কোনো কিছু বলা নাই। ঠিক আছে, তো মেইনলি আপনার 34 আর 302 দিলেই হবে। জাস্ট এটা আমি 302 আসবে স্যার। ঠিক আছে, 302 তো মেইন ধারা, আর বাকিগুলো তো দায় নির্ধারণের জন্য। যেহেতু আপনার খুন করছে মূল অপরাধ করছে কে? কলিম। আর বাকিরা সহায়তা করছে, ঠিক আছে, তাদেরও অপরাধ হয়েছে এবং সহযোগী অপরাধ হিসেবে তাদেরকে ভাবে। আপনি যেহেতু এখানে ষড়যন্ত্রের কথা বলা আছে, আপনি 120 এর খ দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। রাত্রিকালীন ঘরে ঢুকলো, সেটা কি আসবে না? এগুলো আর লেখা দরকার নেই। ওই আপনার খুনের বিষয়টাই ফোকাস করেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইভাবে আপনার প্রবলেমগুলো পড়তে হবে। আপনি যদি এইভাবে পড়তে গেলে আপনার কি করতে হবে? শাস্তির দ্বারা পড়তে হবে, ঠিক আছে? আপনি ধরেন যে এখানে কিন্তু 148 এই যে ফলা ড্যাগার অস্ত্র শস্ত্র মারাত্মক অস্ত্র দিয়ে গেছে, এখানে কিন্তু 148 দ্বারাও আপনি নিয়ে আসতে পারেন। কত দ্বারা? 148। এটার সাথে 148 দিতে পারেন। দেখেন এটার সাথে কি 148, তারপরে দিবেন হচ্ছে 302। দেখছেন আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকলে ধারা কিভাবে চলে আসে?
আমার খেয়াল ছিল না ওই সময় বলতে, এখন মনে পড়ছে যে ওখানে তো মারাত্মক অস্ত্র নিয়ে গেছে। তাহলে আপনি দণ্ডবিধির 148 দ্বারা পড়বেন, ওখানে লেখা আছে মারাত্মক অস্ত্র সজ্জিত হইয়া যদি আপনার কেউ কোনো কিছু করে, তাইলে কি কত দ্বারা? দাঙ্গা দাঙ্গা সংগঠন করে। 148। তাইলে দেখেন এই দায়ে সবাই দায়ী হবে। 149 হচ্ছে দায় নির্ধারণের, আর এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল অপরাধ, সামষ্টিকভাবে সবাই দায়ী হবে। ঠিক আছে, এইভাবে লেখা দিবেন পরীক্ষা হলে স্ল্যাশ দিয়ে দিয়ে, বুঝছেন? তাইলে এখন আমার মনে হয় না যে আপনি আর কোনো প্রবলেমে আটকিবেন। এখন আপনি যে কাজটা করবেন, প্রবলেমের কিভাবে পড়বেন এটা দেখাই দিয়েছি, তারপর আমি আরো প্রবলেম নিয়ে হাজির হব সামনে। ঠিক আছে, একদিনেই আপনার দেখা যাবে যে অনেক প্রবলেম আপনি ধরে ফেলতে পারবেন। তো এখন প্রবলেম পড়তে গেলে আপনাকে আগে পড়তে হবে পেনাল কোডের শাস্তির দ্বারা। তো পেনাল কোডের শাস্তির দ্বারা পড়তে গেলে কোনটা আগে পড়বেন? ওই যে গুরুত্বপূর্ণ যে ইয়েগুলা, বেআইনি সমাবেশ, আঘাত, হ্যাঁ, তারপর হচ্ছে 300 এই যে বলপূর্বক গ্রহণ, 385, 86, 87, 384 এই যে শাস্তিগুলা, বিশেষ করে 385, 387 এগুলো ভালো করে পড়বেন। তারপরে আপনার আঘাত থেকে দেখবেন, তারপরে হচ্ছে খুন থেকে দেখবেন, তারপরে হচ্ছে নরহত্যা থেকে দেখবেন, তারপরে হচ্ছে আপনার এই যে অনধিকার প্রবেশ থেকে দেখবেন, তারপরে হচ্ছে আপনার ওই যে ওইদিকে সম্পত্তি সংক্রান্ত যে অপরাধগুলা, চুরি, ডাকাতি, ঠিক আছে, এখানে যে গুরুত্বপূর্ণ ধারাগুলো আছে এগুলা দেখবেন। এগুলো আমি সাজেশনে দিয়ে দিব কি কি দেখবেন, এখন আপাতত বলে দিচ্ছি সামনের পরীক্ষার জন্য। এইভাবে দেখে আপনি কি করবেন, নিজেকে প্রিপেয়ার করবেন। আর তামাদি আইন থেকে কি পড়বেন, জাস্ট হচ্ছে এই ফরম্যাট, প্রবলেম, তারপর পার্থক্য পড়বেন, কি ডিফারেন্স, কিছু কিছু ডিফারেন্স আছে এগুলো পড়বেন, ডেফিনেশন পড়বেন। আর সৃজনশীল কিছু প্রশ্ন আসতে পারে, ওগুলা আপনার একটু কি দেখবেন। আর এখানে আরেকটা টপিক বলতে ভুলে গেছি, পেনাল কোডের শাস্তির, ঠিক আছে, শাস্তির নীতি। কিসের নীতি? শাস্তির নীতি। দণ্ডবিধির আলোকে ব্যাখ্যা করো মূলনীতিগুলা, শাস্তির মূলনীতিগুলা 53 থেকে 75, 53 থেকে 75 বড় প্রশ্নের মধ্যে ওইটা অ্যাড করেন, এভাবে পড়েন। আর তামাদি আইন থেকে আমি হচ্ছে 5টা জাস্ট পয়েন্ট বলবো 1 মিনিটে। তামাদি মামলা, আপিল, দরখাস্ত, আপনার এগুলা তামাদি নির্ণয়ের আপনার ইয়েগুলা, এই এই নিয়মগুলা, বিধানগুলা কত ধারা থেকে কত ধারা উত্তর বলেন? মামলা, আপিল, দরখাস্তের তামাদি নির্ণয়ের নীতিমালা বা বিধান, তামাদির সময় নির্ণয়ের বিধান। ঠিক আছে, ওকে, ঠিক আছে, গুড। তাহলে এটা একটা টপিক, এটা পড়বেন। তারপর আপনার পড়বেন হচ্ছে 5 ধারার সীমাবদ্ধতা, ঠিক আছে, 5 ধারার সীমাবদ্ধতা। তারপর পড়বেন বৈধ অপারগতার নীতিগুলা, ঠিক আছে, 5 ধারার সীমাবদ্ধতা কোথায় কোথায়, মূল মামলায় প্রযোজ্য না, তারপর আপিলের ক্ষেত্রে বিশেষ আপিলে প্রযোজ্য না, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার আরো যদি পয়েন্ট নিতে চান, ওই যে আপনার এই সংরক্ষণের কিছু বিষয় আছে, ওটা বিশেষ আপিলে প্রযোজ্য না। তারপরে হচ্ছে আপনার যদি আরো লিখতে চান তাহলে লিখবেন যে আপনার বৈধ অপারগতার ক্ষেত্রে বৈধ অপারগতা পার হয়ে গেলে সেখানে আপনার তামাদিনের 5 ধারা দিয়ে সময় বাড়ানো যায় না। এইগুলো হচ্ছে তামাদিনের 5 ধারা কি সীমাবদ্ধতা, ঠিক আছে, তবে লিখবেন। তারপরে লিখবেন হচ্ছে বৈধ অপারগতার মূলনীতি ধারা 6, 7, 8, 9। তারপরে লিখবেন হচ্ছে আপনার এই মামলা, আপিল, দরখাস্ত নির্দিষ্ট সময়ের পরে দায়ের করলে সেটা আপনার খারিজ হয়ে যায়, ব্যতিক্রম সাপেক্ষে আলোচনা করো। তার মানে খারিজ হয় না কোন কোন ক্ষেত্রে, সময়ের পরে দায়ের করলে। 4 থেকে 25 পর্যন্ত লিখবেন, সব না, কিছু কিছু দ্বারা বাদ দিয়ে। আচ্ছা, তারপরে টপিকটা হচ্ছে প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন কিভাবে অর্জিত হয়? সুখাধিকারের মাধ্যমে, অ্যাডভার্স পজিশনের মাধ্যমে। 26, 27, 28 এই তো শেষ, তামাদি কিছু পড়া নাই, তামাদি শেষ করে ফেলছি। 3 দ্বারা একটা শর্ত সাপেক্ষ দ্বারা ব্যাখ্যা করো। এইভাবে এই যে 5-6টা টপিক দিছি, 5-6টা টপিক। আর প্রবলেম গুলা দেখবেন হচ্ছে 6, 7, 8 দ্বারা থেকে, 3 আর 5 দ্বারা থেকে 12 দ্বারার প্রবলেমটা খুব গুরুত্বপূর্ণ। আমার আইন বিচারের উইন উইন বইয়ের এমসিকিউ পার্টে আপনার পার্ট 3 তে প্রবলেমটা দেওয়া আছে, ওখান থেকে এটা পড়ে নেবেন। আর হচ্ছে নোট থেকে পড়ে নেবেন। তারপর বিভিন্ন সমস্যা আছে, সমস্যাগুলো দেখবেন, তাই তামাদি আইন শেষ হয়ে যাবে। আশা করছি আপনারা সব বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে। তারপর সামনের ক্লাসে আমরা যে বিষয়টা আলোচনা করব, রবিবার ক্লাস নিব, হ্যাঁ, আপনারা এর মধ্যে এগুলো পড়ে প্রিপেয়ার্ড হন ভালোভাবে, ঠিক আছে। সামনের ক্লাসে যেটা করব, আচ্ছা, সামনের ক্লাসে যেটা করব, হ্যাঁ, এটা হচ্ছে সামনে রবিবার ক্লাস নিব, পরীক্ষা দিয়ে আমরা ওই যে পরের সেগমেন্টে চলে যাব, ঠিক আছে। পরের সেগমেন্টের কি করতে হবে সেগুলো বলে দিব।
এইভাবে আপনারা কি করবেন, জিনিসগুলা পড়ে নেবেন, ঠিক আছে? সামনে আজকে আর অন্য কোথাও যাব না, সামনের ক্লাসে আমরা সিআরপিসি দেখবো, আর হচ্ছে কি দেখবো, এই বার কাউন্সিল, ঠিক আছে? এই জিনিসগুলো দেখবো, এইভাবে পড়েন। আর ড্রাফটিং গুলা তো আপনাকে পিডিএফ দিয়ে দিব, সাজেশন গুলো পিডিএফ দিয়ে দিব, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? বুঝতে পারছেন আপনারা কিভাবে কি করতে হবে? একটু মাথা ঠান্ডা রেখে পড়েন, হয়ে যাবে। প্রশ্ন সহজ হবে, জাস্ট আপনি মাথা ঠান্ডা রেখে পেনাল কোডের শাস্তির ধারাটা পড়েন, পেনাল কোডেও হেল্প পাবেন, ফৌজদারি কার্যবিধিতেও হেল্প পাবেন। কারণ এই মুসাবিদা যেটা ড্রাফটিং ফৌজদারিতে আসবে, তাহলে পেনাল কোডের ধারা ছাড়া আপনি ড্রাফটিং লিখবেন কেমনে, ঠিক আছে? সাজেশনে লেখা থাকবে ড্রাফটিং এর জন্য কোন কোন ধারাগুলো গুরুত্বপূর্ণ, ওইটা লিখে দিব। ওই সাজেশনটা খুব গুরুত্বপূর্ণ হবে, যেটা আপনি পাবেন হচ্ছে 15 তারিখে। বার কাউন্সিল প্রস্তুতিতে আপনার স্বপ্নকে নিরাপদ রাখবে আইন বিচরণ এমসিকিউ উইন উইন বইটি। আইন বিচরণ এমসিকিউ উইন উইন বইটি পরীক্ষার হলে আপনার ব্রেনকে রাখবে নিয়ন্ত্রণে। বইটি কিনে আপনি জিতবেন এক চান্সে আইনজীবী হতে। বইটি আপনার জন্য। প্রবলেম বেসড সহস্রাধিক প্রশ্নের সংকলন, যা এমসিকিউ এবং লিখিত প্রস্তুতিতে আপনাকে ও আপনার ব্রেনকে নিয়ে আসবে শতভাগ নিয়ন্ত্রণে। আইন বিচরণ এমসিকিউ উইন উইন বইটি ধারালো কুঠার হিসেবে কাজ করবে। প্রত্যেকটি সাবজেক্ট 9টি পার্টে লেখা হয়েছে, তাই আইন বিচরণ এমসিকিউ উইন উইন নির্দেশিত টপিক এবং সংশ্লিষ্ট ধারাগুলি আপনার ব্রেইনে জলদি ইনস্টল করে নিন। কেবলমাত্র প্রশ্ন উত্তর পাঠটি ভালো করে পড়বেন, আশা রাখছি 80+ কমন পাবেন। সবগুলি সাবজেক্ট সহজ ভাষায় লেখা হয়েছে। এই সুবর্ণ সুযোগটি মিস করতে না চাইলে বইটি আজই কালেক্ট করে নিন। বার কাউন্সিল প্রস্তুতিতে সেরা প্রিপারেশন নিতে আইন বিচরণ এমসিকিউ উইন উইন বইটি সাথে রাখুন। বইটি নীলক্ষেত আইনের লাইব্রেরি হতে সংগ্রহ করতে পারবেন, অথবা সরাসরি কুরিয়ার করে নিতে ফোন করুন 019050000652 নম্বরে। আপনার স্বপ্নকে নিয়ন্ত্রণে রাখতে বইটি আজই অর্ডার করুন।